তো সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের পাওয়ার বিআই উইথ রিয়েল ওয়ার্ল্ড ক্রিকেট ডেটা অ্যানালিটিক্স এই ফ্রি ওয়েবিনার ক্লাসে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা নিব, ডেটা অ্যানালাইসিস, ডেক্স, ডেটা মডেলিং এবং ড্যাশবোর্ড ডিজাইন। আসলে এই যে স্ক্রিনে আপনারা যে পার্টটা দেখতে পারতেছেন, এটা লম্বা একটা পার্ট, কিন্তু আমরা জাস্ট আজকে একটা ওয়ার্ক ফ্লো দেখব, পাশাপাশি আমরা এইটার একটা ড্যাশবোর্ড ডিজাইন করব। একটা ড্যাশবোর্ড ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো সময়ই লাগে। তো আজকের এই 1 ঘন্টার সেশনে আমরা যতটুকুনি পারি ততটুকুন আমরা তৈরি করব, পাশাপাশি আপনাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিব যে কিভাবে কি করতে হবে। তো আশা করি পরবর্তীতে আপনি, যেহেতু ডেটা সেটটাও আমরা দিয়ে দিব, এই ডেটা সেট দিয়ে নিজেরাও আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি যদি আমার নিজের সম্পর্কে একটু বলি, এখানে অনেকেই আছেন আমাদের পুরাতন শিক্ষার্থী, আবার অনেকেই আছেন একদম নতুন। তো আমি তানভীর রহমান, ফাউন্ডার তানভীর একাডেমি। তানভীর একাডেমি বাংলাদেশের ডেটা যেই টুলগুলো আছে, অ্যানালাইসিস রিলেটেড যে টুলগুলো আছে, এক্সেল, পাওয়ার বিআই, এই যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো নিয়ে তারা ফ্রিতে কন্টেন্ট তৈরি করে থাকে, সামাজিক মাধ্যমগুলোতে এগুলো আপলোড দিয়ে থাকে। আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 2000-এর বেশিও ভিডিও আছে, আমাদের ফেসবুক পেজেও প্রায় 1500-এর বেশি ভিডিও আছে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই রিলেটেড টিউটোরিয়ালগুলো। পাশাপাশি আমাদের একটা লার্নিং ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমরা এই জাতীয় যে টুলগুলো আছে এগুলো নিয়ে আমরা ট্রেনিং করিয়ে থাকি। তো আমি একজন মাইক্রোসফট ট্রেনার সার্টিফাইড। আমার ঝুলিতে 11+ মাইক্রোসফটের সার্টিফিকেশন আছে। তো আমি যদি আমাদের নেক্সট স্লাইডে একটু যাই, আমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটু বলি। দেখুন, আমি সবসময় আপনাদেরকে একটা পরামর্শ দিই যে সবাই শেখাতে পারে, অবশ্যই যারা নতুন একদম তাদের কাছ থেকেও আমি নিজেও শিখি। তবে যেহেতু এই যে টুলগুলো, এগুলো বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার টুল, তো একটা বিজনেস কিসের উপর দাঁড়িয়ে থাকে বা একটা বিজনেসের উন্নতির জন্য, বিজনেসের ভালোর জন্য সবসময় আপনাকে যেই চিন্তাটা করতে হবে, আপনি যদি এই জাতীয় টুলগুলো কারো কাছ থেকে শিখতে চান, তাহলে চিন্তা করবেন যারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট আছে তাদের কাছ থেকে শেখার। আমরা অনেকেই আছি, দেখি যে বিশেষ করে আমাদেরই দেখা যায় যে কোর্সগুলো থাকে বা আমাদের যে ভিডিওগুলো থাকে, আমরা কোনো ট্রেন্ডিং এর কোনো পোস্ট দিলে সেখানে আমাদের ফি নিয়ে অনেকে কথা বলে, আপনাদের ফি অনেক বেশি, বাট কন্টেন্ট অনুপাতে আমাদের যে কন্টেন্ট, এইটা যদি আমরা অন্য দেশের সাথে তুলনা করি, সেই তুলনায় আমরা বলতে গেলে অনেক অনেক কমে আছি। বাট অনেকেই বলে যে এগুলো তো 300 টাকায় শিখাচ্ছে, 500 টাকায় শিখাচ্ছে। এখন ভাই, সবার সাথে সবাইকে কখনো মেলানো যাবে না। এখানেও হয়তো বা এরকম ধরনের পিপল আছেন, তাদেরকে বলবো অলওয়েজ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে শিখলে যে ব্যাপারটা হয়, আপনি বিজনেস সম্পর্কে আইডিয়া পাবেন, যেহেতু তাদের বিজনেস সম্পর্কে ভালো একটা জ্ঞান আছে, তাদের ক্যারিয়ারটাও যাদের কাছ থেকে শিখবেন তারা যেহেতু দীর্ঘ দিনের তাদের একটা প্রফেশনাল ক্যারিয়ার আছে, এগুলো কিন্তু আপনাদের জন্য উপকারে আসবে। সবসময় দেখেন না, অভিজ্ঞ যারা তাদের কাছ থেকেই কিন্তু আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই জুনিয়র যারা, নতুন যারা, তাদের কাছ থেকেও শিখবেন, কিন্তু বিজনেস রিলেটেড কাজগুলো আমার পরামর্শ হলো ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট যারা তাদের কাছ থেকে শিখবেন। ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট বাংলাদেশ অনেক আছে, আমি নিজেকে বলি না, বাট আমাকে অনেকেই বলে। তো এই জন্য পরামর্শ হলো আমার কাছ থেকে যে শিখতে হবে এটা না, আর চা হাতে কত আছে, আরে হাতে নেই, মানে 4 1 একটু যারা নতুন জয়েন হবে একটু মাইক্রোফোন অফ যেন থাকে একটু প্লিজ, বা সাইড টক যাদের পাশ থেকে হচ্ছে, যাদের বাচ্চা কথা বলতেছে বা মোবাইল, ধরুন কম্পিউটার স্ক্রিন, কম্পিউটার বা টিভি চালানো, একটু সতর্ক থাকবো আমরা। তো আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারের টোটালি 2টি অধ্যায়, এটা হলো আমার প্রথম অধ্যায়ের যে সিনারিও আপনারা দেখতে পারতেছেন। আমি প্রথম জব শুরু করি 2008 সালে, এবং এই প্রথম অধ্যায়ের আমার লাস্ট যেই চাকরিটা, এটা আমি মানে শেষ করি হলো 2022 সালে। এরপরে আমি ফুল টাইম ট্রেনার হিসেবে তানভীর একাডেমিতে আমি কাজ করতে থাকি, এবং এখন পর্যন্ত আমি তানভীর একাডেমিতেই আছি, এবং এটা আমার খুবই
শখের একটা জায়গা এবং আমি খুবই ভালোবাসতেছি এটাকে, আমার নিজের খুবই ভালো লাগে এবং আমি চাই যে আল্লাহ যতদিন আমাকে হায়াত দিক আমি যেন মানুষকে শিখাতে পারি, এই প্রফেশনেই যেন আমি থাকতে পারি। এটা খুবই সম্মানের একটা জায়গা, খুব ভালোবাসার একটা জায়গা, এটা আমি ধরে রাখতে চাই। তো আমি এই টাইমে 2022 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ, ইউকে, ইউরোপ, ইউএসএ, ইন্ডিয়া, এই যে কান্ট্রি গুলো দেখতেছেন, সাবকন্টিনেন্ট গুলো দেখতেছেন, এই সমস্ত জায়গায় আমি আসলে পিপলদেরকে শিখিয়েছি। 11,000 প্লাস আমি পিপলদেরকে ট্রেনিং দিয়েছি। এটা সংখ্যা বাড়বে কিন্তু কমবে না। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কথা বলি, আমি আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট স্টার্ট করি 2004-এ এবং আমি দুটি মাস্টার্স করি। তো লাস্ট যেই আমি বিজনেস ইন্টেলিজেন্স টুলের উপরে আমি মাস্টার্স করি। তো আজকের যে ক্লাস, এই ক্লাসের এজেন্ডা নিয়ে যদি একটু আমি আপনাদের সাথে কথা বলি, আমাদের এজেন্ডা হলো যে পাওয়ার বিআই সম্পর্কে একটু আমরা জানবো। তারপরে হলো এই পাওয়ার বিআই আসলে এটার ক্যারিয়ার কেমন, ইনকাম কেমন, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা জানবো। ডাটা মডেলিং সম্পর্কে আমরা জানবো। তারপর ডেক্সের একটা ফান্ডামেন্টাল আমরা ধারণা নেব এবং আমরা একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব। তারপরে আমরা দেখবো যে আসলে ক্লাস শেষে কিভাবে কি আপনি কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে কথা বলবো হলো পাওয়ার বিআই কি। তো পাওয়ার বিআই হলো মাইক্রোসফটের একটি বিজনেস ইন্টেলিজেন্স টুল, বিআই টুল। আসলে এটা দিয়ে আমরা কি করি, যা দিয়ে আমরা র ডেটাকে, মানে আমাদের যেই একদম অগোছালো যে ডাটা থাকবে, এই অগোছালো ডাটাকে আমরা মিনিংফুল ইনসাইটে রূপান্তর করব এবং এই ইনসাইট গুলো সুন্দরভাবে আসলে উপস্থাপন করা যায় এই পাওয়ার বিআই টুলের মাধ্যমে। তো বিজনেস ইন্টেলিজেন্স কিন্তু অনেক টুল আছে, শুধু যে পাওয়ার বিআই এটা না। ট্যাবলো আছে, লোকার স্টুডিও আছে, গুগলের লোকার স্টুডিও। তো যেমন আজকে সেশনটি শুরু হওয়ার আগে আমাদের একটা ভাই বলেছেন যে আমরা তো পাওয়ার বিআই শিখতেছি, বাট এই রিলেটেড যে টুলগুলো আছে এগুলো আমরা অন্য কোথাও কিভাবে শিখবো। যেমন ট্যাবলো একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল, বাট এইটা ফ্রিতে আসলে আপনি 14 দিনের মতো মনে হয় সম্ভবত এটাকে ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হয়, আপনাকে কিন্তু টাকা দিয়ে কাজটা করতে হবে, মানে ওদের প্রিমিয়াম পার্টটা নিতে হবে। তো এই জন্য পাওয়ার বিআই এর ওদের দেখবেন সিমিলার 95% মিল আছে। বাকি বিষয়গুলো শিখতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে তারপরে শিখতে হবে। আর এগুলোর লার্নিং রিসোর্সটা খুব কম, বাট পাওয়ার বিআই যেহেতু মাইক্রোসফটের টুল, এটার লার্নিং রিসোর্স দেখবেন অনেক অ্যাভেলেবেল আছে। তো পাওয়ার বিআই দ্বারা আমরা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করতে পারি এবং বিজনেস ডিসিশনের জন্য পাওয়ার বিআই এখন একটা জনপ্রিয় টুল। এটা বিশ্বজুড়ে যে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তারা তো ব্যবহার করতেছেই, এখন মাঝারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা শুরু করছে। বাংলাদেশে হয়তোবা এখনো এটার ব্যবহার ওইভাবে চালু হয়নি, বাট আস্তে আস্তে শুরু হচ্ছে। আগামী 5 বছর 10 বছর পরে দেখবেন এটার গ্রহণযোগ্যতা বাংলাদেশে তুঙ্গে থাকবে। মানে এখন যারা আপনারা শিখতেছেন, আপনারা এক ধাপ এগিয়ে থাকতেছেন কিন্তু। তো পাওয়ার বিআই কেন ব্যবহার করব, আজকে প্রায় সব কোম্পানিতেই কিন্তু আমরা পাওয়ার বিআই ব্যবহার করছে মোটামুটি ইন্টারন্যাশনাল ভাবে। যদি আমি বলি বাংলাদেশের, আমি তো একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম, এক্সেলের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল থাকে এই টুলটি। তারপর মাল্টিপল ডেটা সোর্স নিয়ে কাজ করতে পারি। যেমন এক্সেলে আপনার যেই কাজটা, এক্সেলও কিন্তু একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল বলতে পারেন, বাট এক্সেলে যেই ব্যাপারটা হয়, আপনি সব রিসোর্স নিয়ে কিন্তু, সব সোর্স নিয়ে কিন্তু কাজ করতে পারেন না। বাট পাওয়ার বিআইতে মাল্টিপল ডাটা সোর্স নিয়ে কাজ করা যায়। সেটা লোকাল হোস্ট হতে পারে, ক্লাউড বেস হতে পারে, বিভিন্ন টাইপের ডাটা সোর্স নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন এবং অটোমেটিক এটা রিফ্রেশ হয়, রিয়েল টাইম অ্যানালিটিক্স আমরা করতে পারি। তারপর এখানে অ্যাডভান্স ক্যালকুলেশন করা যায়, যেটাকে আমরা ড্যাক্স বলি, ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, মানে অ্যাডভান্স ক্যালকুলেশনের ইঞ্জিন যেটা। তারপর কর্পোরেট স্ট্যান্ডার্ড রিপোর্টিং টুল এর ভিতরে আছে, যেটা খুব সুন্দরভাবে এখানে কাজ করা যায়। ওকে, তো পাওয়ার বিআই কোথায় ব্যবহার হয়? মূলত ইন্ডাস্ট্রি যদি কথা বলি, ফাইন্যান্স, সেলস, মার্কেটিং, এইচআর, সাপ্লাই চেইন অ্যান্ড হেলথ কেয়ার, মানে মোটামুটি সব প্রফেশনেই কিন্তু আপনি দেখবেন যেখানে বিগ ডাটা নিয়ে কাজ করতে হয়, যেখানে ডাটার খেলা থাকে, সেখানে কিন্তু আপনাকে পাওয়ার বিআই নিয়ে কাজ করতে হয়। তো যেহেতু আজকের টপিকসটা হলো স্পোর্টস অ্যানালিটিক্স, তো আমরা আজকে একটা ক্রিকেটের ডাটা নিয়ে কাজ করব, এই জন্য আমি ডান পাশে এই পিকচারটি রেখেছি। তো আজকের ক্লাসে মূলত আমরা স্পোর্টস যে অ্যানালিটিক্স, এটা নিয়ে কাজ করব। তো এইটা আসলে ক্যারিয়ার স্কোপ কেমন এবং জব রোলসটা আসলে কেমন হয়, হাই ডিমান্ড একদম। যদি সরাসরি কথা বলি,
আপনার যদি কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়ে থাকে, কমিউনিকেশন স্কিল বলতে আসলে কোনগুলোকে বোঝাচ্ছি, যেমন আপনার প্রেজেন্টেশন কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনি যদি ইংলিশ খুব ভালো জানেন, আপনি যদি ভালো ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, এই যে কমিউনিকেশন স্কিলগুলো আছে এইগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে এই এই পাওয়ার বিএই যেই স্কিলটা এটা যদি আপনি অর্জন করেন, আপনার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ আপনি অনেক উপরে যেতে পারবেন। তো এইটার আসলে এই পাওয়ার বিএই টুলের এখন এগুলো যারা ভালো জানে তাদের কিন্তু জবের প্রেক্ষাপটে দেখবেন আলাদা কিছু টাইটেল যুক্ত হয় এখন, যেমন ডেটা অ্যানালিটিক্স, বিআই ডেভেলপার, রিপোর্টিং বিজনেস অ্যানালিস্ট, ড্যাশবোর্ড অ্যানালিস্ট, এই টাইপেরই কিন্তু এখন পদবি থাকে এবং এদের স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যালারি হয় কিন্তু। তো আমরা যদি এদের একটু ইনকাম এবং ফিউচার গ্রোথ নিয়ে কথা বলি, দেখুন যারা ইন্টার্ন করবে মানে একদম নতুন, আপনি কেবল কাজ শিখতেন, এই প্রেক্ষাপটে আসলে স্যালারি ফিগারটা কম হতে পারে, 10-20 হাজার এরকম হতে পারে। বাট আপনি যদি একজন জুনিয়র অ্যানালিস্ট হিসেবে বাংলাদেশেও চাকরি করেন, এবং আমি বাংলাদেশের যতগুলো জুনিয়র অ্যানালিস্ট হিসেবে সার্কুলার দেখি, যেমন আমি মাঝে মধ্যে পাঠাওর দেখি, মাঝে মধ্যে দারাজের দেখি, মাঝে মধ্যে আনোয়ার গ্রুপের দেখি, সিনবাদ গ্রুপ নামে আছে, এরকম অনেক যে সকল প্রতিষ্ঠানগুলো এই রিলেটেড সার্কুলার গুলো দেয়, সেখানে কিন্তু আমি দেখি যে তাদের স্যালারিটা কিন্তু 40K থেকে স্টার্ট হয় জুনিয়র অ্যানালিস্ট যদি বলি। মিড লেভেল অ্যানালিস্ট যারা তাদের 80K থেকে স্টার্ট হয়, এবং রিমোট যারা কাজ করে, এবং আমি সবচেয়ে বেশি ফোকাস দিই হলো এই রিমোট এবং ফ্রিল্যান্স পার্টে। কারণ হলো আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশে তো আসলে এই জায়গাটা ওইভাবে এখন পর্যন্ত কেউ মানে শুরু হয়নি। বাট আপনার ওই যে বললাম, আপনার কমিউনিকেশন দক্ষতা যদি ভালো থাকে, তাহলে আপনি এই দক্ষতাটার সাথে নিয়ে আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে কি বলবো, আমি আপনাদের কিছু দেখাবো স্ক্রিনশট। আমার আমি নিজে 2025 সালে যদি কথা বলি, আমি একটা ছোট ছোট একটা দুইটা তিনটা ড্যাশবোর্ড করে আমি কিন্তু $200 $300 এরকম করে চার্জ করতাম। এবং আমি কিন্তু আমার লার্নার যারা আছে কয়েকজনকে কিন্তু আমি এগুলো মানে যারা ভালো কাজ করতেছে তাদেরকে কিন্তু আমি এই কাজগুলো কনভার্টও করে দিয়েছি। যারা ভালো কাজ করতেছে, যাদের কমিউনিকেশন দক্ষতা ভালো, যারা ওই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারবে, প্রেজেন্টেশন দক্ষতা ভালো, আমি কিন্তু তাদেরকে দিচ্ছি। এখন আপনি ভালো কাজ জানেন কিন্তু আপনার কমিউনিকেশন দক্ষতা ভালো না, তাহলে লাভ নেই, তাকে আমি কিন্তু আপনাকে কনভার্ট করব না। তো আমার কয়েকজন লার্নার আছে, তারাও কিন্তু ভালো করতেছে। এবং গত সপ্তাহের আগের সপ্তাহে মানে আমার কাছে ইউকে থেকে একটা ভাই আছে, দুইজন আমার অ্যানালিস্ট লাগবে, জুনিয়র অ্যানালিস্ট দুইজন লাগবে, রিমোট জব। তো ভালো দক্ষতা থাকতে হবে, প্লাস কমিউনিকেশন স্কিলও ভালো থাকতে হবে। খুব দুঃখের বিষয় হলো কি, যে কাজ ভালো জানে বাট ওই কমিউনিকেশন পার্টে কিন্তু তারা ব্যর্থ। এই জন্য আমি কিন্তু এখানে তেমন ভালো কাউকে রেফার করতে পারিনি, খুব দুঃখ লাগছিল আমার কাছে। তো এই জন্য বললাম শুধু দক্ষতা থাকলে হবে না, আপনি দক্ষতা নিয়ে হয়তো বাংলাদেশের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। এখন বেশিরভাগই কিন্তু আমাদের স্টোরি টেলিং করতে হয়, স্টোরি পার্টটা কিন্তু মানে প্রেজেন্টেশন যে পার্টটা, এটা দারুণ একটা পার্ট। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, আমি প্রশ্নটা পরে নিব, আগে একটু আমাদের প্রেজেন্টেশনটা একটু শেষ করে নিই। তো এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে। আর ফিউচার, ভবিষ্যতে যদি কথা বলি, দেখুন ডেটা যতদিন থাকবে ততদিন এই ডেটা রিলেটেড যত টুলগুলো আছে এই টুলগুলোর গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে, ডেটা যতদিন থাকবে। ওকে, তো আমরা ডেটা রিলেটেড যে পাওয়ার বিআই কোর মানে পাওয়ার বিআই যে এটাকে যদি বলি যে অর্ক ফলো, পাওয়ার বিআই আসলে কিভাবে কাজ করে, পাওয়ার বিআই পাওয়ার কোয়ারিতে আপনার প্রথম স্টেপটা শুরু হয়, তারপরে মডেলিং তৈরি করতে হয়, ডেক্স তৈরি করতে হয়, ভিজুয়ালাইজেশন তৈরি করতে হয়। এগুলো আসলে আমি আমার কোনো একটা ক্লাসের জন্য আমি প্রেজেন্টেশনগুলো তৈরি করেছিলাম। তো আমরা এখন সরাসরি চলে যাব হলো আমাদের যেই লাইভ যে ডেমোটা আমরা এখানে কাজ করব, জাস্ট আপনাদেরকে এই ওকে। তো আজকে আমরা যে ডেটাটি নিয়ে কাজ করবো, আমি একটু ডেটাটা ওপেন করি। একটু যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু মিউট থাকবেন প্লিজ, ভাইয়া রিকোয়েস্ট থাকলো সবার কাছে। দেখুন আমার নিচে 3টি শিট আছে, মানে 4টি শিট আছে। একটা হলো ফ্যাক্ট, প্লেয়ার, ম্যাচ, আরেকটা হলো ডিম ম্যাচ, আরেকটা হলো ডিম প্লেয়ার। ডিম মানে হলো ডাইমেনশন। তো আমরা যদি একটু প্রত্যেকটা
টেবিল দেখি, তো প্রত্যেকটা টেবিলে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি কি কি আছে। ফ্যাক্ট প্লেয়ার যেটা আছে এইখানটায় ম্যাচ আইডি আছে, প্লেয়ার আইডি আছে, বল কতগুলো ফেস করলো এগুলো আছে, কতগুলো উইকেট নিল, কত রান করলো, ম্যান অফ দ্য ম্যাচের যে অবস্থা এটা আমরা দেখতে পারতেছি। এবং ম্যাচ যে টেবিলটি আছে, ম্যাচ আইডি, ম্যাচের ডেট দেওয়া আছে, টিম এবং টিম টিম 1 এবং টিম 2, কারণ একটা জায়গায় যখন খেলা হয় তখন তো দুইটা টিমে মিলে হয়, তাই না? তারপর হলো ভেনু, এখানে আমরা দেখতে পারতেছি, এবং স্টেজ, এটা আসলে সে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেল কিনা, ফাইনাল পর্বে কিনা, এরকম ডিটেলস গুলো আমরা এখানে ডাটাগুলো উপস্থাপন করছি। তারপর হলো এখানে প্লেয়ারদের ডিটেলস আছে, আমি কোনো প্লেয়ারের নাম মেনশন করিনি, বাট আমি জাস্ট এরকম ভাবে উল্লেখ করে দিয়েছি, এবং টিমগুলো উল্লেখ করেছি, আর তার রোলটা কি, আসলে সে কি ব্যাটসম্যান না অলরাউন্ডার না বলার, এইগুলো মেনশন করেছি, এবং এজ গুলো আমরা এখানে দেখেছি, এবং এখানে হলো ভেনুর ডিটেলস আছে। তো একটা জিনিস দেখেন, এই যে পার্টগুলো আলাদা আলাদা করে আছে, এটাকে মূলত বলা হয় স্টার স্কিমা বলা হয়। তো এইগুলো আসলে একটা বৃহৎ আলোচনা, এই আলোচনাগুলো আমরা কাজ করতে করতে একটু শিখি। তো আমি এখন পাওয়ার বিআই ওপেন করি, আমি জুমের স্ট্যাটাস বারটা ধরে একটু উপরে নিয়ে যাই, এটা খুব মানে টিমের স্ট্যাটাস বার, জুম না। তো আমরা পাওয়ার বিআইটা ওপেন করি, আমি এটাকে একটু ক্লোজ করে দিই, ডন সেভ করে দিই এটা আমরা। তো একটু চ্যাট বক্সে জানাবেন সবার কম্পিউটারে কি পাওয়ার বিআই আছে, সবাই কি পাওয়ার বিআই ডাউনলোড ইনস্টল করেছেন, দেখি তো চ্যাট বক্সে লিখেন তো কার কার নাই, এটা একটু শুধু লিখেন যে কার কার নেই, এটা একটু জানান শুধু কার কার নেই, পাওয়ার বিআই এখন পর্যন্ত স্টার্ট করেননি এমন কে কে আছে। মঞ্জুরুল আলম ভাই, এমডি নাইব ভাই লিখেছেন নেই। তারপরে হলো যে আই ডোন্ট হ্যাভ বাট উইল ইনস্টল টু নাইট, আমার নাই, আমার নেই, মানে আমরা মোটামুটি দেখতে পারতেছি এখানে অনেকেরই কিন্তু পাওয়ার বিআই নেই। তো এই যে পাওয়ার বিআই যাদের নেই তারা আজকেই পাওয়ার বিআইটা ইনস্টল করবেন। কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। আমরা নিচে যে টাস্ক বার থাকবে এখানে সার্চ বক্সে ক্লিক করব, এখানে এসে আমরা যেটা করব মাইক্রোসফট স্টোর লিখব। যখনই আপনি মাইক্রোসফট স্টোর লিখবেন, আমরা যেমন মোবাইলে অ্যাপস ইনস্টল করি ঠিক এখানে মাইক্রোসফট স্টোর লিখে পাওয়ার বিআই লিখবেন। এই উপরে পাওয়ার বিআই লিখবেন, লেখার পরে এখানে দেখতে পারবেন বাম পাশে পাওয়ার বিআই আছে, এখানে এটাকে ওপেন করবেন এবং এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাকে কষ্ট করে ওয়েবসাইট থেকে এটাকে নামাতে হবে না। এখন যারা ম্যাক ইউজার তাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, ম্যাক ইউজাররা কিন্তু পাওয়ার বিআই বাইপাস কিছু সিস্টেম আছে, এইগুলো ছাড়া আসলে আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটা মূলত উইন্ডোজ ইউজার যারা তাদের জন্য এটা অ্যাভেলেবেল। ওকে, তো আমরা পাওয়ার বিআই ওপেন করলাম, ধরে নিলাম আমাদের প্রত্যেকেরই এখন পাওয়ার বিআই আছে। তো এটা হলো মূলত আমাদের পাওয়ার বিআই ইন্টারফেস। তো পাওয়ার বিআই যে ওয়ার্ক ফ্লোটা, প্রথমে কি করতে হয়, পাওয়ার বিআই এর ভিতরে ডাটাকে লোড দিতে হয়, কারণ আপনি ডাটা ছাড়া তো কাজ করতে পারবেন না, তাই না? তো আমরা পাওয়ার বিআই এর এখানে ডাটা লোড দিব কোথা থেকে, যখন আপনি পাওয়ার বিআইটি ওপেন করবেন এখানে দেখতে পারবেন এই যে ডাটা লেখা আছে, এই ডাটা গ্রুপে আমরা কি করব, গেট ডাটাতে যাব। আপনার যেই আমি বললাম যে বিভিন্ন সোর্স থেকে নিয়ে কাজ করা যায়, তো আমরা এখানে দেখুন এই যে এক্সেল ওয়ার্কবুক, আমি যেহেতু এক্সেল ডাটা নিয়ে কাজ করব, আপনি চাইলে সিকোয়েল, আপনি চাইলে সিএসবি, আপনি চাইলে ওয়েব ডাটা, সব জায়গা থেকে নিয়ে মোটামুটি কাজ করতে পারবেন এখানে। তা আমি কি করব, এক্সেল নেব, এই জন্য আমি এক্সেলে ক্লিক করলাম এবং আমাদের ডাটাটি কোথায় আছে, আমি যদি পাওয়ার বিআই ডাটার এখানে যাই, ক্রিকেট যে ড্যাশবোর্ড ডাটা এইটা আমাদের, তো আমি এটাকে এই ফাইলটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো এটা দেখেন ওয়ার্ক ফ্লোর প্রথম স্টেপটা কি করলাম, ডাটা লোড দিলাম। এখন ডাটা লোড দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারতেছি আমাদের 4টি টেবিল, মানে একটা ফাইল ছিল তার ভিতরে 4টি শিট আছে, 4টি টেবিল আছে, তাই এগুলোকে আমরা চেক দিয়ে নিব। তো যখনই আমরা এখানে যেই টেবিলে ক্লিক করতেছি ডান পাশে দেখেন এটার কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। এখন এই যে প্রিভিউ এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের টেবিলটার হেডারটা পারফেক্ট নেই। যখন আপনি পাওয়ার বিআইতে ডাটা লোড দিবেন দেখবেন
ডাটা অনেক সময় ঠিকঠাক থাকে না। তো এগুলোকে এখন আমাদের করতে হয় কি, পাওয়ার কোয়ারি টুলে গিয়ে এগুলো নিয়ে আমাদের ক্লিন করতে হয়। তো এই যে ক্লিনের যে পার্টটা, এটা হলো আর একটা পার্ট, পাওয়ার কোয়ারির পার্ট। ইটিএল যে পার্টটা, এখানে আমরা এখন যাব। তো আমি এগুলো প্রত্যেকটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমরা মূলত এখন ট্রান্সফর্ম ডাটা করব। ট্রান্সফর্ম এই ডাটাতে যাব। যদি আমি সরাসরি লোডে ক্লিক করি, তাহলে এটা কিন্তু পাওয়ার বিআইতে লোড হয়ে যাবে। এখন পাওয়ার বিআইতে যদি আপনি লোড দেন, যে ব্যাপারটা ঘটবে, তখনও কিন্তু আপনি আবার পাওয়ার কোয়ারিতে যেতে পারবেন। আচ্ছা, আমি একটু পাওয়ার বিআইতে লোড দিই। আমি ট্রান্সফর্ম ডাটাতে গেলাম না, আমি লোড দিলাম। তো লোড দিলে যেটা হবে, একটু সময় নেবে। এখানে আমাদের কিন্তু যে টেবিলগুলো লোড হলো, এগুলো কোথায় দেখায়? এগুলো হলো ডান পাশে, এখানে এই যে এই পাশে দেখায়। এই যে আমরা যে আমাদের ডেটা টুলটি আছে, এটার উপর যদি আমরা ক্লিক করি, এই যে ডেটা টুলটি, এটার উপর ক্লিক করলে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন দেখেন, এগুলোর প্রত্যেকটা যদি আপনি এখানে বসে এক্সপান্ড করেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, ভালো কথা। কিন্তু এগুলোর হেডার বোঝা যাচ্ছে না, কারণ আপনি পাওয়ার বিআইতে যখন কাজ করবেন, আপনার কিন্তু প্রত্যেকটা টেবিলের হেডার নিয়ে কাজ করতে হবে। এখন এইগুলোই হলো আমাদের ট্রান্সফর্ম ডাটার কাজ। তো যেহেতু আমি অলরেডি লোড দিয়ে ফেলেছি, এখন আমি ট্রান্সফর্ম ডাটায় তাহলে কিভাবে যাব? তো আমি যদি রিবন বার থেকে হোম মেনুতে যাই, এখানে দেখবেন এই যে কোয়ারিজ টুল আছে, এখানে দেখুন এই যে ট্রান্সফর্ম ডাটা টুল পেয়ে গেলাম। যখনই আপনি এটা ক্লিক করবেন, এখন কিন্তু আমরা আমাদের পাওয়ার কোয়ারি যে প্রোগ্রামটি আছে, এখানে কিন্তু মানে পাওয়ার কোয়ারি এডিটর ইন্টারফেসে চলে আসলাম। এবার হলো কি, এইখানে বসে আমরা এই ক্লিন রিলেটেড কাজগুলো করব, ট্রান্সফর্ম করব আমাদের যে প্রত্যেকটা টেবিল আছে। তো প্রথম কথা হলো, আমার এই ডিম ম্যাচ যেই টেবিলটা, এইটার আমরা কি করব, এটার আমরা যে হেডারটা আছে, এটাকে আমরা এখন ঠিক করব। তাহলে কিভাবে ঠিক করব? আমরা হোম মেনুতে যাব, এই যে ট্রান্সফর্ম যে গ্রুপ আছে, এখান থেকে ইউজ ফার্স্ট রো অ্যাস হেডার, এখানে আসবেন। ইউজ ফার্স্ট রো অ্যাস হেডারে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার যেটা হলো যে এই টেবিলটা কি হয়ে গেল, হেডার হয়ে গেল। মানে আমার যেটা ছিল কলাম 1, ওটা রিমুভ হয়ে প্রত্যেকটা টেবিলে আমরা একই কাজ করি। কারণ এটা দেখা যাচ্ছে, যেহেতু আমাদের এই টেবিলগুলো টেবিল ফরম্যাটে ছিল না, এজন্য ও কলাম 1 কলাম 2 নিয়ে নিয়েছে। যারা আমরা এক্সেল মোটামুটি জানি, ভালো জানি, তারা কিন্তু বুঝতে পারি যে আসলে এটা কেন আসে, কিসের জন্য আসে। কারণ পাওয়ার বিআইতে আপনি যেই ডাটাই লোড দেন না কেন, সেটা কিন্তু টেবিল ফরম্যাটে নিয়ে আমাদের কাজ করতে হবে। অটোমেটিক ও টেবিল ফরম্যাট হিসেবে এটাকে ডিটেক্ট করে। তো টেবিল ফরম্যাটে যেটা হয়, যেমন আপনি যদি এখন এখানে আসেন, দেখেন আমরা টেবিল ফরম্যাট, আমি কিন্তু এক্সেলে আছি, কি করি, কন্ট্রোল এ কন্ট্রোল টি দিই। তো এই জায়গাটায় দেখুন, এই মাই টেবিল হ্যাজ হেডার, এইটাই টিক দিলে ও করে কি, ওই টেবিলটাকে ডিটেক্ট করে নেয়। তো যেহেতু আমার এইটা টেবিল ফরম্যাটে নেই, আর যেহেতু আমি এই ফাইলটাকে পাওয়ার বিতে লোড দিছি, এই জন্য ও করছে কি, ওই হেডারটা না পেয়ে ওই কলাম 1 কলাম 2 হিসেবে কিন্তু ডিটেক্ট করে নিছিল। ওকে, তো আমরা আবার পাওয়ার বিতে ব্যাক করি। তো এখানে এসে কি করলাম, প্রত্যেকটা টেবিলের আমরা হেডারটাকে ফিক্সড করে দিলাম, ডান। এখন হলো কি, একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে ট্রান্সফর্মের আরেকটা পার্ট, যখন আপনি পাওয়ার বিআইতে এটাকে নিয়ে কাজ করবেন, আপনি যেহেতু অ্যানালাইসিস করবেন, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন টুলগুলো ব্যবহার, মানে ফাংশনগুলো ব্যবহার করবেন, এই যে ব্যবহার যখন আমরা করতে যাব, তখন কিন্তু প্রত্যেকটা কলামের ডেটা টাইপটা কি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আবার দেখতে হবে যে আপনার প্রত্যেকটা কলামের ডাটা ভ্যালিড আছে কিনা। যেমন এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি এই কলামে ভ্যালিড 100% আছে, এটা 100% আছে। যদি কোনো এরর থাকে, এমটি থাকে, আপনি কিন্তু এখানে বসে চেক করে নেবেন। তা আমরা দেখতে পারতেছি আমাদের এগুলো পারফেক্ট আছে। এখন একটা সমস্যা কিন্তু আছে, সমস্যাটা হলো দেখুন, এইখানটায় আমাদের কি, এটা হলো আমাদের ডেট, বাট এটার কলাম টাইপটা কি দেখাচ্ছে, কলাম টাইপটা দেখাচ্ছে হলো ABC 1 2 3। ঠিক একইভাবে এইটা কি, এটা হলো ভ্যালু, কিন্তু এখানে কি দেখাচ্ছে, ABC, মানে হলো এটা আমার টেক্সট টাইপে দেখাচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই জায়গা থেকে আমার এই কলাম টাইপটা চেঞ্জ করতে হবে, নাহলে আপনি ক্যালকুলেশনে গিয়ে এগুলোকে নিয়ে কাজ করতে পারবেন না, সবগুলো ও টেক্সট ধরে নেয়। তো আমরা একবারে সব কলাম টাইপগুলো কিভাবে চেঞ্জ করব, প্রত্যেকটা কলামের আমি যখন প্রথমটা সিলেক্ট করব, এবং আমি শিফট বাটন চেপে লাস্টেরটা সিলেক্ট করব, এবং আপনি এই পাওয়ার কোয়ারি এডিটর থেকে ট্রান্সফর্ম মেনুতে চলে যাবেন।
ট্রান্সফর্ম মেনু থেকে এই যে অ্যানি কলাম আছে এখান থেকে আমরা করে দিব কি ডিটেক্ট ডেটা টাইপ। দেখেন এখন একটা জিনিস দেখেন, এইটা কি এখন ডেট হয়ে গেছে? তারপর দেখেন এইটা কি 1 2 3 ভ্যালু হয়ে গেছে, এইটা এবিসি টেক্সট হয়ে গেছে। অর্থাৎ এগুলো ইন্ডিভিজুয়াল আপনি চাইলে করতে পারতেন, যেমন আপনি এই ডটে ক্লিক করলে এখান থেকে ডেট করা যায়, বাট এগুলো সময়ের ব্যাপার। এই জন্য আমরা এই মেথডগুলো অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে ডিম প্লেয়ারে গেলাম এবং পুরোটা সিলেক্ট করলাম, শিফট বাটন চেপে পুরোটা সিলেক্ট করলাম এবং ডিটেক্ট ডাটা টাইপ। ডিম ভ্যালুতে গেলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, ডিটেক্ট ডাটা টাইপ। তারপর ফ্যাক্ট প্লেয়ার ম্যাচে গেলাম, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, ডিটেক্ট ডাটা টাইপ করে দিলাম কিন্তু ডান। এবার হলো কি আমরা এই হোম মেনুতে গিয়ে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে যাব। তো ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে গিয়ে কিছুটা সময় দিবেন, ওটাকে লোড দিতে হবে। এবার হলো আমরা এই ডান পাশে কিন্তু 3টা টুল দেখতে পাই। এখানে হলো কি আমার এই জায়গাটা রিপোর্ট যেটা করবো সেইটা, এইটা হলো কি আমার টেবিল। যেমন আমি এখন এইটাই যদি ক্লিক করি, দেখেন আমার ওই ডাটা দেখতে কেমন, এই যখন ক্লিক করবেন এই ডাটাগুলো এমন দেখাচ্ছে। প্রত্যেকটাই ক্লিক করেন, ডাটাগুলো আমাদের কিন্তু এমন দেখাচ্ছে। ওকে, তো আমরা টেবিলগুলো এখানে বসে দেখতে পারি, কিন্তু আমাদের যেহেতু আলাদা আলাদা টেবিল, আমাকে করতে হবে কি এই 4টা টেবিল মিলে একটা ভাবে মানে রিলেশন করে আমাদের রিপোর্ট করতে হবে। এই পার্টটা কোথায়? এই পার্টটা হলো এই যে এই জায়গাটায়। তো আমরা যখন এইটাই ক্লিক করব তখন দেখেন এখন যেই ইন্টারফেসটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের ডাটা মডেলিং পার্টটা। তো এইগুলো আমাদের প্রত্যেকটা টেবিলের যে গ্রাফ ডায়াগ্রাম ভিউ আকারে দেখাচ্ছে। তো এখানে বসে আমরা এখন যে কাজটি করব, আমরা আমাদের যে টেবিলগুলো অটো ও রিলেশন ডিটেক্ট করে দিচ্ছে। যেমন এগুলো হলো কি রিলেশন, যেমন আমার ফ্যাক্ট টেবিল, এইটা হলো ফ্যাক্ট টেবিল। এই ফ্যাক্ট টেবিলের সাথে এই ম্যাথ যে টেবিল, এই টেবিলের সম্পর্ক আছে কার? সম্পর্ক আছে হলো এই যে ম্যাথ আইডি আর কে। যদি আমি একটু এখানে আসি, এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক আছে কার? এই যে ম্যাথ আইডি, আর এখানে দেখুন এই ম্যাথ আইডি। তো ও করছে কি এটার সাথে দেখুন এই যে রিলেশন করে দিছে। তো এই যে রিলেশনটা যে করছে, এইটাকে মূলত কি রিলেশন করছে দেখুন, এই যে স্টার যেটা দেখতে পাচ্ছেন এটা মানে হলো এখানে ম্যানি, মানে এইটা আছে হলো আমার অনেকবার। আর এইখানে যে ওয়ান দেখতে পারতেছেন এটা মানে হলো এখানে আছে হলো একবার। মানে এই রিলেশনটা হয়েছে হলো ম্যানি টু ওয়ান রিলেশন। যেমন যখন আপনি এই পার্টটায় ক্লিক করবেন, এই পার্টটা যদি আমরা ক্লিক করি, দুটো ক্লিক দিলাম, তখন কিন্তু এখানে দেখাচ্ছে ম্যানি টু ওয়ান রিলেশন। এবং আমরা এখানে এসে এগুলোকে বোথ করে দেব। বোথ মানে কি, এইখানে একটা দেখেন এই যে এই অ্যারো পার্টটা, এইটা হলো ফিল্টার। মানে আমরা এখন এইটা যে এই বোথ করে দিলাম, এটার মানে হলো এটা এদিকেও ফিল্টারিং হবে এদিকেও ফিল্টারিং হবে, যেটা পাওয়ার বিআই যেটা একটা পাওয়ারফুল পার্ট। এই জন্য এখানে বসে এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, বোথ ক্রস ফিল্টার কানেকশন করা যায়। এই প্রেক্ষাপটে আমি যদি আবার এইটাই দুইটা ক্লিক করি, এখানে আসলাম, এটাকেও বোথ করে দিচ্ছি, সুবিধা হবে এই প্রেক্ষাপটে। মানে আপনি এদিক থেকেও ফিল্টারিং করতে পারবেন, ওদিক থেকেও ফিল্টারিং করতে পারবেন। আর যদি আমাদের প্রথম অবস্থায় যেভাবে নেয়, ও এই অ্যারোটা যেই মুখী হবে শুধু ওই মুখী আপনি ফিল্টারিং করতে পারবেন। ক্লিয়ার? এখন দেখেন টেবিল আমার এক এক জায়গায়, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, বাট আমরা এখন ওকে। তো আমরা এবার যেটা করব, আমরা এখন যেহেতু রিপোর্টের কাজগুলো করব, রিপোর্ট ভিউতে আসি। ক্লিয়ার? তো ড্যাশবোর্ড ডিজাইনের ক্ষেত্রে প্রথমে যেটা করবেন, আপনি যেই রিলেটেড ড্যাশবোর্ড বানাবেন এই ক্যানভাসের এসে সেই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড নেয়ার চিন্তা ভাবনা করবেন। এখন এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে নেবেন? এগুলো আপনি গুগল ক্রম ব্রাউজার থেকে নিতে পারেন, এগুলো আপনি নিজে তৈরি করতে পারেন। তো আমি একটা কাজ করি, আমি যেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যবহার করতেছি এটা হলো আমি গুগল থেকেই এটাকে ডাউনলোড করছি। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করতে চাচ্ছি, একটু যদি বড় করি, যেহেতু আমি ক্রিকেট রিলেটেড একটা ড্যাশবোর্ড ডিজাইন করব, এইটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ডার্ক মুড করব। কিভাবে করব? এই জন্য আমি একটা টেকনিক ব্যবহার করি। আপনি সবসময় যে ডিজাইন বা যে পার্টগুলো করবেন, আমি পাওয়ার বিআইতে আসলাম, পাওয়ার বিআই না সরি পাওয়ার পয়েন্টে আসলাম, এসে আমাদের এখানে এসে আমি নিউ স্লাইড থেকে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। আমি যেটা করব, ইনসার্ট থেকে আমরা ওই যে পিকচারটি ওটা নিয়ে আসি। কোথায় আছে আমাদের এটা? আমি রেখেছিলাম হলো এখানে, আপনাদের এগুলো আমি দিয়ে দিব। এই পিকচারটা আমি নিলাম, নেওয়ার পরে
এখন আমরা এর উপরে ইনসার্ট মেনুতে গিয়ে শেপ টুলে গিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটার উপরে আমি এভাবে এটাকে দিলাম এবং এই শেপটা আমি যেটা করবো এটাকে ব্ল্যাক করে দেবো শেপ ফিল, এবং এটার উপর রাইট বাটন ক্লিক করে নিচ থেকে শেপ ফরম্যাটে গিয়ে ফিলে গিয়ে আমি একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, মানে এটাকে একটু আমি ডার্ক রাখবো হালকা। মানে সবসময় যদি দেখেন যে আপনি যে ড্যাশবোর্ডটা ডিজাইন করবেন এটা যদি যারা স্টেক হোল্ডার থাকবে, যাদের সাথে আপনি এটা নিয়ে কাজ করবেন, সেখানে যদি দেখেন ওই ড্যাশবোর্ডটা নিয়ে কাজ করতে আপনার 1-2 ঘন্টা লাগতেছে তাদেরকে বুঝাইতে স্টোরি টেলিং পার্টে, এই প্রেক্ষাপটে ডার্ক থিম নেওয়ার চেষ্টা করবেন, ডার্ক সবকিছু করবেন, কারণ ডার্ক হলে তারা স্ক্রিনে যখন এটা দেখবে তাদের চোখটা কিন্তু একটু ভালো থাকবে, আরাম পাবে। বাট আপনি যদি লাইট নেন তখন হলো কি হয়তোবা বেশি ওই পার্টে তারা দেখতে পারবে না, তাদের চোখে একটু যন্ত্রণা দেয় কিন্তু। ক্লিয়ার? আর একটা হলো যদি দেখেন যে 5-10 মিনিটের প্রেজেন্টেশন হয়ে থাকে, যদি 5-10 মিনিটের ভিতর তাকে বুঝাইতে হয়, সেক্ষেত্রে আপনি লাইট উপস্থাপন করতে পারেন, কারণ লাইট যেই ড্যাশবোর্ড গুলো হয় এগুলো কিন্তু একটু দেখতে ভালো লাগে, এটা একটু আই ক্যাচিং হয়। তো আমি যেটা করলাম, আমি এটাকে ট্রান্সপারেন্সি এখান থেকে 40 করে দিয়ে এখন আমি ফাইলে যাই, সেভ এজে যাই, ব্রাউজে গিয়ে আমি এটাকে সেভ করে দিই। আমি ডেস্কটপে গিয়ে এই সেভ অ্যাজ টাইপ থেকে আমি জেপিইজি করে দেব, জেপিইজি করে দিয়ে আমি ডেস্কটপ এবং জাস্ট দিস অন করে দিলাম। এখন আমার এটা প্রয়োজন নেই। এবার আমরা এই পাওয়ার বিতে এসে এই ক্যানভাস পার্টে, এই যে সাদা যে পার্টটা, এটার উপর রাইট বাটন ক্লিক করব এবং ফরম্যাট ক্যানভাসে আসবো। ফরম্যাট ক্যানভাস থেকে এই ডান পাশে দেখবেন ব্রাউজ ইমেজ, এই যে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড যেটা, এটাই আসবেন। এখান থেকে আমরা ক্লিক করব এবং আমরা কোথায় পিকচারটি রেখেছিলাম এইটা হলো আমাদের পিকচারটা। এখন এখান থেকে ট্রান্সপারেন্সি আপনি 0 করে দেন, তাহলে হলো কি আমার এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি তৈরি করে ফেললাম। ক্লিয়ার? এখন যখন আপনি ড্যাশবোর্ড ডিজাইন করবেন আপনাকে অবশ্যই ওভারভিউ কিন্তু সুন্দরভাবে লিখে নিতে হবে। যেমন আমি এই যে এই প্রজেক্টটার জন্য আমি যে ওভারভিউটা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। কি কি লিখে নিয়েছি এটা কিন্তু আপনাকে লিখে নিতে হবে। যখন আপনি এভাবে লিখে নেবেন আপনার কাজ দেখবেন যে 50% কমে গেছে। তো ডেটা সেট ওভারভিউ কি, আমার ডেটা সেটে কি কি আছে এটা আমি কিন্তু লিখে দিলাম, কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যখন কোনো অফিসের কাজ করবেন, তারা কিন্তু আপনাকে এরকম একটা ওভারভিউ দিয়ে দিবে। আর যদি ওভারভিউ না দেয় আপনার কিন্তু নিজের এটা মেক করতে হবে, কারণ ওভারভিউ যখন আপনি করবেন তখন কিন্তু আপনার কাজ দেখবেন অর্ধেক কমে যাবে। ডাটা মডেল মানে আমাদের মডেলিং পার্টে কি করতে হবে, যেটা আমরা তৈরি করছি একটু আগে, কিন্তু ওই যে ডায়াগ্রাম ভিউ যেটাকে স্টার স্কিমা বলা হয়, তো আমরা করছি কি ফ্যাক্ট টেবিলের সাথে ডাইমেনশন টেবিল অন্যগুলো রিলেশন করছি। ওকে, এখন এই যে ডাটাটা আছে এই ডাটা দিয়ে টোটালে আমাদের কয়টা পেজ করতে হয়েছে, আমাদের ড্যাশবোর্ড হবে হলো টোটালে 3টা মনে হয় সম্ভবত। আমাদের ড্যাশবোর্ড ডিজাইন করতে বলছে হলো 5টা ড্যাশবোর্ড ডিজাইন করতে বলছে এই ডাটার উপরে। তো দেখেন আমরা যেমন একটা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো মেনু থাকে, তাই না? তো আপনাকে কিন্তু এখানে এসেও এই যে ওয়েবসাইট যেই পার্টটা সেই একই টাইপেরই কিন্তু কাজ। প্রথমে কি করতে বলছে, ড্যাশবোর্ড পেজ অন, মানে প্রথম পেজে আপনি কি কি রাখবেন, টোটাল ম্যাচ কতগুলো হলো, টোটাল রান এবং উইকেটস কত হলো, অ্যাভারেজ রান পার ম্যাচ কত হলো, ম্যাচ ডিস্ট্রিবিউশন বাই স্টেজ অনুপাতে কত হলো, ট্রেন্ড অফ রানস ওভার টাইম কত হলো, এইটা প্রথম ড্যাশবোর্ডে রাখতে বলছে। দ্বিতীয় ড্যাশবোর্ডে কি কি বলছে, তৃতীয় ড্যাশবোর্ডে কি কি বলছে, সব কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা দিয়ে দেওয়া আছে ইনসাইট গুলো। এগুলো এখন আমাদের কি করতে হবে, আমাদের ওখানে তৈরি করতে হবে। তা দেখেন এই যে কাজ, এই কাজ কিন্তু ভাই 1 ঘন্টার কাজ না, এই কাজ করতে গেলে আপনাকে মোটামুটি 3-4 ঘন্টা সময় দিতে হবে, ভালোভাবে আপনাকে কাজ করতে হবে। তো আমরা জাস্ট কি করব, আমরা এখানে একটা ড্যাশবোর্ডই দেখবো, বাকিগুলো আমি যেই নিয়ম বা রুলস বলবো এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি এখন এখানে যদি আসি, পাওয়ার বিতে আসলাম, তো নিচে এসে এটার আমরা নাম দিচ্ছি কি, যদি আমাদের প্রথম ড্যাশবোর্ডের কি বলছিল, টুর্নামেন্ট ওভারভিউ, যেটা টুর্নামেন্ট ওভারভিউ আমি এখানে দিই। ওকে, আমরা এখন পাওয়ার বিতে আসি, নিচে এসে এটা দুটো ক্লিক করেন, এটার নাম দেন টুর্নামেন্ট ওভারভিউ। ওকে, ডান, এটার নাম হয়ে গেল। এখন আমরা এই ইনসার্ট মেনু থেকে ডান পাশে দেখবেন এলিমেন্ট যে গ্রুপ আছে, শেপে আসবেন, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এই শেপ নিয়ে আমি ডান পাশে একটা নেভিগেশন বার ওপেন করতেছি। তো এই নেভিগেশন বারটা কেন করব, কারণ হলো যেহেতু আপনি অনেকগুলো ড্যাশবোর্ড করবেন,
এখানে আপনার অনেকগুলো ড্যাশবোর্ড থাকবে। আপনি এমনভাবে ড্যাশবোর্ডটাকে ডিজাইন করবেন যে এই নেভিগেশন বার ক্লিক করলে মনে হয় যেন আপনি ওই জায়গায় আছেন, মনে হচ্ছে যেন একই স্ক্রিনেই আপনি আছেন। বাট এটাকে আমরা ইন্টারেক্টিভ করব এবং এমনভাবে উপস্থাপন করব যে জাম দিয়ে আমরা যাচ্ছি, যেমনটা আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন কিন্তু এই পার্টগুলো আমরা খেয়াল করি। ওকে, তো আমি এখানে এসে এটা যখন সিলেক্ট করতেছি, করে এটাকে এখন আমরা একটু ফরম্যাটিং করবো, এই নেভিগেশন বার যেটা আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করলেই ডান পাশে দেখবেন ফরম্যাট শেপ আমাদের ওপেন হয়ে যাবে। তো এখন এখানে আমরা যেটা করব যে এটা শেপ স্টাইলের পার্ট। তো এই শেপ স্টাইলে আসলাম, শেপ স্টাইল থেকে আমি যেটা করে দেবো এই ফিল পার্টে আসলাম। এখান থেকে এটার ফিল কালার করে দিলাম, ধরুন আমি ফিল কালার করে দিচ্ছি একটু ডার্ক, আমি ব্লু করে দিচ্ছি। ওকে, আর ট্রান্সপারেন্সি আমরা করে দিচ্ছি হলো, ধরুন আমি এখান থেকে 20 বা 25 এরকম আমি একটু ট্রান্সপারেন্সি 25 করে দিলাম, ডান। আর এইটার যেই বর্ডার আছে বর্ডারটা আমরা অফ করে দিই। আচ্ছা, আমি ট্রান্সপারেন্সি এটার ফিল কালারে আমি 30 করে দিই। দেখুন, আমি এখন আপনাদের একটা ট্রিক বলে দিই, আইডিয়া বলে দিই। যারা আমরা কালার কনসেপ্ট নিয়ে খুব চিন্তা ভাবনায় পড়ে যাই, তো এই কালার আইডিয়াগুলো আপনি কোথা থেকে নেবেন? যে আমি এই রিলেটেড একটা ড্যাশবোর্ড ডিজাইন করব, এই প্রেক্ষাপটে আমি এই কালারটা কোথা থেকে নিতে পারি, বা আমার কলাম, আপনি যখন ভিজুয়াল পার্টটায় আসবেন, চার্টের পার্টে আসবেন, তখন এগুলো কোথা থেকে এই কালার কনসেপ্টটা নেবেন? এই জন্য আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কাছে গিয়ে ওদেরকে ডিটেলস যদি বলেন, ওরা কিন্তু আপনাকে কালার কনসেপ্ট সুন্দরভাবে দিয়ে দিবে। তো এগুলো একটু আরো একটু সময়ের পার্ট। তো যদি ভবিষ্যতে কখনো আমরা সময় পাই, তখন আবার আমরা এগুলো দেখাবো আমাদের অন্য কোনো টিউটোরিয়ালে বা অন্য কোনো ওয়েবিনারে। তো এরপর আমরা যেটা করব, আমরা উপর থেকে একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে আমি এটাকে এটার ভিতরে আমি লিখতেছি হলো যে ক্রিকেট, সরি CRIC KET, ক্রিকেট ড্যাশবোর্ড, আমি এটার নাম দিলাম বা অ্যানালাইসিস ড্যাশবোর্ড, ক্রিকেট অ্যানালাইসিস, ওকে ড্যাশবোর্ড। তো এটাকে আমরা একটু টেনে এই বরাবর পর্যন্ত এনে দিই, এটাকে আমরা টেনে এভাবে রেখে দিই। আর এই যে লেখাটা, এটাকে আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ আমি করে দিচ্ছি হলো 18, এবং এটাকে সেন্টার করে দিই। আর একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই, আমি 20 করে দিই। আর আমি এই বরাবর ধরুন একটু ছোট করে দিই। এবার হলো কি, এই যে আমাদের টেক্সট বক্সটা নিলাম, এটা শেপ কালারটা একটু চেঞ্জ করি। তাহলে এটার উপরে গিয়ে আমি দুইটা ক্লিক দিলাম, ডান পাশে আমাদের যেটা, সরি আমাদের কন্ট্রোল Z দিয়ে আমি ব্যাকে আসি, আমরা এটাকে সেন্টার দিই, আচ্ছা আমরা আন্ডু দিই। ওকে, এটা সিলেক্ট করে আমরা ডান পাশে দেখতে পারবেন এই যে ফরম্যাট টেক্সট বক্স, এখান থেকে সাইজ অ্যান্ড স্টাইলে আসবো। এই পার্টটায় এসে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে সাদা থেকে করে দিব হলো এই কালারটি, এবং এটারও ট্রান্সপারেন্সি আমি করে দিচ্ছি হলো, ধরুন আমাদের 30 করে দিলাম, বা এটা কত ছিল 20 না 30 যেন। আর এই টেক্সট কালারটা আমরা এখান থেকে করে দিব হলো সাদা। ওকে, ডান। তাহলে দেখুন আমি উপরে কিন্তু এই পার্টটা তৈরি করলাম, এবং এটারও আমরা ডান পাশে এসে ভিজুয়াল বর্ডার অফ করা আছে। ওকে, সমস্যা নেই। এখন হলো কি, যে ওভারভিউ যে পার্ট, ওভারভিউ গুলো কিন্তু আপনার ওখানে লেখা আছে, আপনাকে কিন্তু প্রত্যেকটা ওখানে দেখে দেখে কিন্তু কাজ করতে হবে। তো আমি জাস্ট আমি আর লেখা পড়তে চাচ্ছি না, আমি এখানে বসেই দেখি। আমরা এখন এখানটায় এসে কি করব, কিছু কেপিআই তৈরি করব। এখন কেপিআই গুলো কোথায় থাকে, হোমে যাব, এই ইনসার্টের এই অ্যারোতে আসবেন, এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসলে এখানে দেখুন এই যে কার্ড আছে, কার্ডে যদি যাই, কার্ডে ক্লিক করলে এই কার্ডটা আসবে। আমরা এটাকে একটু এভাবে সাইজটা ঠিক করে দিলাম। এখন এই কার্ডের ভিতরে আপনি কি কি রাখবেন, আপনার কেপিআইটা কি কি হবে, যদি আমরা আমাদের ফ্যাক্ট টেবিলটা একটু ওপেন করি, টোটাল রান আমি একটা কেপিআই করব, টোটাল উইকেট আমি একটা কেপিআই করব, তারপর হলো কি টোটাল ম্যাচ আমি একটা কেপিআই করব, টোটাল বল কতগুলো ফেস করলে এটার একটা কেপিআই করব, তারপর হলো আমরা যে টোটাল প্লেয়ার কতজন এটার একটা কেপিআই করব। এই যে কেপিআই পার্টগুলো, এখন এইগুলো আমরা চাইলে মানে পাওয়ার বিতে টোটালে ফাংশনের যে পার্টটা,
দুই টাইপের কিন্তু পার্ট হয়, একটা হলো ইমপ্লিসিট মেজার আর একটা হলো এক্সপ্লিসিট মেজার। এখন ইমপ্লিসিট মানে কি, যেটা আমরা যেমন এক্সেলে পিভট টেবিল ব্যবহার করি, পিভট টেবিলে গিয়ে আপনি ফিল্ডে এনে ছেড়ে দেন, আপনাকে আউটপুট দিয়ে দেয়। এখানেও কিন্তু একইভাবে আমরা কাজ করতে পারি, তবে যেহেতু আমাদের এখানে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন পার্টটা থাকবে, আমরা ডেটা অ্যানালাইসিস করব, এই জন্য আমাদের এখানে কি করতে হবে, আপনি যদি এগুলো মেজার তৈরি করে কাজ করেন, মানে আমাদের অ্যাগ্রিগেশন টাইপের যে কাজগুলো আছে, অ্যাগ্রিগেশন বলতে আসলে অ্যাগ্রিগেট বলতে কাকে বোঝাচ্ছি, আপনি সমষ্টি রিলেটেড যেই কাজগুলো করবেন, সেই কাজগুলো যদি আমরা একটা ফাংশন ইউজ করে আলাদা একটা টেবিল তৈরি করে যদি রাখি, এটা কিন্তু আমাদের অনেক সুবিধা দেয়। আপনি দুইভাবেই করতে পারেন, যেমন আমি এখন দেখুন এখানে আসলাম, আমি যদি রান স্কোর এটা যদি ক্লিক করি, দেখেন আমাদের, আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, রান স্কোর দিলাম, দেখুন আমার উপরে কিন্তু টোটাল কত রান সেটা কিন্তু চলে আসলো। যদি আপনি উইকেটে ক্লিক করেন, এই ডান পাশে দেখেন টোটাল কত উইকেট, এটা কিন্তু চলে আসলো। যদি এখন আমি এখানে দিই হলো যে প্লেয়ার কয়জন, টোটাল প্লেয়ার আইডিটা, আচ্ছা আমরা এখানে যদি এই ডিম প্লেয়ারে যাই, প্লেয়ারে গেলে আমাদের প্লেয়ার নেমে যদি ক্লিক করি, তাহলে টোটাল কতজন প্লেয়ার আমরা কিন্তু পেয়ে যাব। তো না, প্লেয়ার আইডি যদি দিই, কারণ প্লেয়ার আইডিটা ইউনিক থাকে। এখন একটা বিষয় হলো কি, দেখেন যখন আপনি প্লেয়ার আইডি দিলেন, ও কিন্তু আর ভ্যালু পার্টে নাই, ও কোথায় আসছে, ও আসছে হলো ক্যাটাগরিজ পার্টে আসছে। তাহলে আমরা এই যে প্লেয়ার আইডিটা ধরে চেপে ধরে ভ্যালু সেনে ছেড়ে দিলাম, মানে আমরা যারা, দেখেন এটা যারা পিভট টেবিলের কাজ জানি, তারা কিন্তু খুব সহজে কাজটা করে ফেললাম। এখন এইখানটায় প্লেয়ার কি করছে, ও কাউন্ট করছে, গুড, আমরা তো কাউন্টই চাইছিলাম, হয়ে গেল। তারপর হলো কি, আমি যদি এখানে আসি যে আমাদের আর কি কি কেপিআই নেওয়া যায়, টোটাল ম্যাচ কতগুলো হলো, তাই না? তা আমি দেখি আমাদের এই যে ডিম ম্যাচ, এখানে যেহেতু আমাদের ইউনিক থাকবে ম্যাচ আইডি, তাহলে ম্যাচ আমরা এখানে দিলাম, এই ম্যাচ আইডিটা ধরে ভ্যালু এনে ছেড়ে দিলাম, তাহলে টোটাল 250টা ম্যাচ হয়েছে, ওকে গুড। তারপরে হলো কি, আমরা যদি দেখতে চাই যে টোটাল টিম কতটা, টিম কতজন, তাহলে আমরা দেখি তো টিম রিলেটেড আমাদের কোনো এখানে টেবিল আছে কিনা, ডিম প্লেয়ার, এইটা আমরা প্লেয়ারের এখানে যদি আমরা আসি, এই টিম, আচ্ছা টিম ধরে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে টিমটাও আমরা এখানে ছেড়ে দিলাম, টোটাল টিম। এখানে কিন্তু যখন আপনি টিম সার্চেন, এই জায়গাটায় কিন্তু নাম চলে আসছে। তো একটা জিনিস দেখেন, আমরা তো এটাকে কাউন্ট করব কতটা টিম, তো এতটা পাওয়ারফুল এখানে কাজ করতেছে, এই অ্যারোতে আসেন, সামারাইজে আসেন, এখানে দেখুন কাউন্ট, যখন আপনি ডিস্টিংক্ট কাউন্ট দিবেন, টোটাল টিম কয়টা, মাত্র 8টা টিম, আমি কিন্তু পেয়ে গেলাম, গুড। তো এভাবে হলো কি, আপনাকে আপনার কেপিআই গুলো এখানে আনতে হবে। এই কেপিআই গুলো যদি আমরা এক্সেলে তৈরি করতে যাইতাম, একটু চিন্তা করেন কতটা আপনার এখানে প্যারা লাগতো। এখন আমরা এগুলোকে ফরম্যাটিং করব, আমি এগুলো একটু ক্লোজ করে দিই। তো ফরম্যাটিং করার জন্য আমরা এখন কি করব, এই যে কেপিআই, এটার উপর দুইটা ক্লিক দেন, ডান পাশে ফরম্যাট প্যান ওপেন হবে, যতগুলো ওপেন করা থাকবে এই যে ডান পাশে সবগুলো আপনি করে দিবেন কি, ক্লপস করবেন, এরকম ভাবে যেন থাকে, খেয়াল করবেন এরকম ভাবে। প্রথমে আমরা যে কাজটি করব, সাইজ এন্ড স্টাইলে আসবো, এটা আমরা এক্সপান্ড করলাম, ব্যাকগ্রাউন্ডটা অফ করলাম, 1 নম্বর, এটা আবার ক্লপস করে দিলাম। তারপর হলো কি, মাল্টি কার্ড লেআউটে আসবেন, এখান থেকেও আমরা নিচে এসে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, ওকে ডান। এরপরে হলো কি, আমি এটাকেও এখান থেকে ক্লপস করে দিলাম, এবং এখন আমরা কার্ড পার্টে আসবো। কার্ড পার্টে এসে আপনি এই জায়গাটায় সিঙ্গেল সিঙ্গেল পার্টকে এখন কি করতে পারবেন, আলাদা আলাদা কালার দিতে পারবেন। যেমন আমি এখন এই যে কার্ডে যদি আসি, ধরেন সাম অফ রান স্কোর, এটা যদি আসেন, এটাই ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড আসেন, এটা এখন কি কালার দিবেন, ধরুন এটা আপনি দিলেন হলো এই কালার, দেখেন আলাদা কালার হয়েছে, ওকে। এইটার আবার যে ভ্যালু পার্ট আছে, এই যে কল আউট, কল আউটে এসে আমরা যদি এই ভ্যালু পার্টে আসি, ভ্যালুটা ওপেন করি, সেন্টারে নিতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারবেন। আবার এই ভ্যালুর নিচে যে লেভেলটা, এটাকে বলা হয় লেভেল, এই লেভেলের আবার কি কালার দিবেন, লেভেলের আবার আপনি চাইলে বোল্ড করতে পারবেন, এবং এইটাকে আপনি এখন কি কালার দিবেন, যদি আপনি চান একদম সলিড ব্ল্যাক দিতে পারবেন। দেখুন আমরা এখন এগুলোকে একটু কাস্টমাইজ করবো আমাদের মতো করে, যেমন আমি এখন এগুলো একটু ক্লপস করে দিই, এগুলো প্রত্যেকটা আমি ক্লপস করে দিলাম, ওকে। আমরা চাচ্ছি কি, আমরা যে কেপিআই গুলো যখন ব্যবহার করি, এই কেপিআই এর ভিতরে কিন্তু আমরা চাই সবাই যেন একটু আইকন থাকে, আইকন যেন এখানে ইউজ হয়, এভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে চাই। তো এই কেপিআই এর ভিতরে এখন আপনি আইকন আনবেন কিভাবে, যেমন এটা কি স্কোর, তো আপনি এখন
আমি একটু গুগলে যাই, গুগল গিয়ে পিকচার আপনাকে এখন নিতে হবে। কোথা থেকে নেবেন পিকচার? তো আমি এখানে একটু একটা ট্যাব ওপেন করি, যেমন ক্রিকেট, CRIC ক্রিকেট স্কোর পিএনজি আইকন লিখে এন্টার দেন। দেখবেন আপনার এরকম চলে আসবে। কিন্তু এখানে ইমেজে আসেন, ইমেজে আসলে অনেক পিকচার আসবে। আমি জাস্ট এই পিকচারটি নিলাম, এটার উপর রাইট বাটন ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজে আসেন, এবং এটা আমি আমাদের যে ড্রাইভটি আছে ওখানে আমি সেভ করে দিচ্ছি। আমি একটা পিকচার দেখাচ্ছি, বাকিগুলো সব আপনারা এইভাবে নিয়ে নেবেন। ওকে, এখন আমরা আবার পাওয়ার বিআইতে ব্যাক করি। এখন এই পিকচারটা এই শেপের ভিতরে কোথায় বসাবেন, কিভাবে বসাবেন? আমরা যখন এই ফরম্যাট পার্টে আসলাম, স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখুন আমাদের যেই পার্টটাই লেখা আছে কি কল আউট। কল আউটে এসে আপনি এখন পিকচারটা দিবেন কাকে? আমি দিব হলো সাম অফ রান স্কোরের, এখানে দিব। স্কোরে ক্লিক করলেন, স্ক্রল করে নিচে আসেন, নিচে এসে এখানে দেখবেন ইমেজ, কল আউটের ইমেজ। ইমেজ কিন্তু অনেকগুলো থাকে, এখানেও আছে এখানেও আছে, বাট আমরা এই ইমেজটা দিচ্ছি হলো কল আউটের ভ্যালুর প্রেক্ষাপটে ইমেজ দিচ্ছি। এখন হলো কি আপনি এখানে আসেন, এই যে দেখুন ব্রাউজ, এখানে ক্লিক করেন এবং আপনার ইমেজ কোথায় আছে সেটা এখন নিয়ে নেন। যেমন আমার ইমেজ আমি কোথায় রেখেছিলাম, এখানে গিয়ে এই যে হলো আমার ইমেজ। এবার ইমেজ এখানে কিন্তু ফুল হয়ে গেছে, বাট আমরা এই ইমেজ ফিটে গিয়ে এটাকে করে দিব কি, যদি আমরা ফিট করে দিই, দেখুন একদম ওই যে উপরে কর্নারে চলে গেছে। আমরা এখন চাইলে এটাকে এই যে রাইট সাইডে নিতে পারেন, আপনি যদি ডান পাশে নেন ডান পাশে, এখান থেকে লেফটে নিতে পারেন। এবং এটার যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যখন আপনি 0 করে দিবেন, তখন হলো কি দেখবেন ডান পাশে ওই স্কোরটা একটু বেশি দেখাবে। ইমেজের সাইজটা যদি একটু বড় করতে চান, যে এখান থেকে বড় করতে পারবেন, দেখেন কতটুকু আকারে আপনি বড় করবেন, সেই অনুপাতে কিন্তু এখানে আপনি এটাকে উপস্থাপন করতে পারবেন। এবং যদি ইমেজের আবার চান যে আমি ফরম্যাটিং করব, রাউন্ড করবেন, এখানে রাউন্ড করতে পারবেন। এবং এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ইমেজের ফরম্যাটিং পার্টটাও কিন্তু আপনি এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন। এই যে ইমেজ ইফেক্ট, ইফেক্টে আসলে এটা আপনি ব্লার করবেন কিনা, এটার কালারটা কেমন রাখবেন, এখানে বসে কিন্তু দেখেন এই যে একটু কালার বাড়ানো যাচ্ছে, সব কিছু কিন্তু আমরা এখানে বসে করতে পারবো। ঠিক আছে? তো দেখুন কিভাবে ইমেজ আনতে হবে, আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা আপনি কিভাবে আলাদা আলাদা করে ইমেজ নেবেন। ওকে, তো আমরা একটু নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের একটু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। দেখুন আমাদের এই যে কোর্সগুলো, এখানে আপনারা যা যা শিখতেছেন, এই জায়গায় কিন্তু একটু দেখেন ভালো সময় লাগতেছে, বা অনেক বিষয় কিন্তু আমি একটু স্কিপ করতেছি। এগুলো আসলে ডিটেলস যদি দেখাইতে চাই একটা ক্লাসে কিন্তু এটা সম্ভব না। এই প্রেক্ষাপটে দেখা যায় যে ক্লাস সংখ্যা লাগে অনেক, 14-15টার বেশি ক্লাস লেগে যায়। তো আমরা আমাদের ডেটা অ্যানালিস্ট যে কোর্সটি আছে, এই কোর্সের ভিতরে আমরা কিন্তু এই সব কিছু রেখেছি। এখানে আমরা যা যা রেখেছি যদি একটু আপনাদেরকে বলি, মাইক্রোসফট এক্সেলের ক্লাস পাবেন, পাওয়ার বি এর ক্লাস পাবেন, সিকুএল এর ক্লাস পাবেন, পাইথনের ক্লাস পাবেন, গুগল শিটের পাবেন, এমনকি আমরা লুকার স্টুডিও অ্যাড করেছি, ক্যারিয়ার রেডিনেসের পার্ট আছে, ফ্রিল্যান্সিং আছে, এভরিথিং সব পাবেন। এবং এই যে পাওয়ার বিআই যেটা আজকে আপনারা দেখতেছেন, এগুলো আমরা একদম শুরু থেকে বেসিক পর্যন্ত প্রত্যেকটা টুলে আমরা টাচ করছি, এবং প্রত্যেকটা টুল কিন্তু একদম আমরা সব আমরা আলোচনা করেছি। ওকে, তো এটার কোর্স ফি কিন্তু 5,000 টাকা। যারা আমাদের পুরাতন শিক্ষার্থী এখানে আছেন, মানে আপনি আমাদের এক্সেল কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন, তাদের জন্য হলো 4,000 টাকা। কিন্তু যারা একদম নতুন, আমাদের কোনো কোর্সে কখনো অ্যাডমিশন নেননি, তাদের জন্য 5,000 টাকা। আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু 26 তারিখ থেকে। যেমন আমি যদি একটু নিচে আসি, 26 তারিখ থেকে শুরু হবে, এবং এটার ক্লাস হলো শনি এবং সোমবার হবে রাত 8টা থেকে 9টা 15। সপ্তাহে 2 দিন ক্লাস আছে, আবার সাপোর্ট ক্লাস আছে সপ্তাহে 2 দিন। এবং আমাদের ইনস্ট্রাক্টর যে প্যানেল, আমি এক্সেল, বিআই এবং সিকুএল এই 3টা টুলের ক্লাস নেব। প্রসঞ্জিৎ ভাই হলো আমাদের গুগল শিট এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর, বিভাস ভাই আমাদের হলো আমাদের ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর, এবং রেদওয়ান খাওলা হলো আমাদের পাইথন ইনস্ট্রাক্টর। তো এই ডেটা অ্যানালিস্ট কোর্স যারা নেবেন, এই কোর্সের ফি কিন্তু বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি একটু সিলেবাস দেখেন, এটাই যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু আমাদের টোটালি 5টি প্রজেক্ট আছে। এই যে আজকে যেমন প্রজেক্ট দেখতেছেন, এরকম আরো অনেক প্রজেক্ট আমরা রাখবো। এক্সেলেরও আমাদের কিন্তু অনেকগুলো ক্যাপশন প্রজেক্ট আছে। তো যতগুলো লাইভ ক্লাস আমাদের নেওয়া দরকার তো নিবই, লাইভ ক্লাস বাদে যদি দেখি যে টপিক শেষ করতে পারতেছি না, সেগুলো কিন্তু আমরা রেকর্ডেড দিয়ে দিচ্ছি। অতএব এখানে ক্লাসের কোনো কমতি হবে না। টোটালে প্রায় আপনি 100টার মতো ক্লাস পাবেন, কোনো প্রকার কমতি হবে না। 10টি রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে।
তো যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, আমি এই কোর্সের লিঙ্কটা আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিটেলস দেখে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন, কারণ আমাদের ডেটা অ্যানালিস্ট ব্যাচ কিন্তু অনেকদিন পরে পরে শুরু হয়, প্রতি মাসে কিন্তু হয় না, এটা প্রায় 2 মাস পরে পরে শুরু হয়। তো এই জন্য আপনারা যদি চান কেউ অ্যাডমিশন নিতে পারেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম, এবং আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসছেন সেখানেও আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ক্লাস শুরু হবে কিন্তু 26 তারিখ থেকে। আর রমজান মাসে গিয়ে আমরা একটু স্কেডিউলটা চেঞ্জ করব, সেটা হলো আমাদের আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের সাথে। ওকে, তো চলুন আমরা এখন ভাইয়া একটু বলি, আমি এটাতে অ্যাডমিশন নিয়েছি, বাট ওই কোনো গ্রুপে কিন্তু এখনো অ্যাড হয়নি, মানে আমি এই কোর্সে তো অলরেডি। একটু পরে কথা বলি, এটা আমরা প্রশ্ন সেশনে, ঠিক আছে? ওকে, ঠিক আছে জি। তো আমরা এখন এই পার্টে আসি। এখানে এসে দেখুন, এখন প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল আপনি এই কার্ড চেঞ্জ করতে চান, তখন আপনাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়াল কার্ড চেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে, ওই যে কল আউট ভ্যালুতে আসতে হবে। কল আউট ভ্যালুতে যদি আমরা আসি, এখানে এসে সাম অফ রান স্কোর আছে। এখন আপনি দেখেন এখানে কিন্তু নামটা আমাদের পরিপূর্ণভাবে দেখাচ্ছে না, তো এই নামটা কিভাবে আপনি মডিফাই করবেন, মানে এটা কিভাবে নিজের মতো করে করবেন? তো যেহেতু এটা আমাদের কার্ডের পার্ট, এই স্ক্রল করে যদি আমরা নিচে আসি, এই ডিসপ্লে ইউনিট, আচ্ছা এটা আমাদের হলো কি ডিসপ্লে ইউনিট, এখানে আসেন, সরি এটা না, আমরা স্ক্রল করে নিচে আসি, আমাদের এটা হলো আমাদের 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 লেভেলের যে পার্টটি আছে, এই অটোতে আসি লেভেল। তো এটা ছিল আমাদের কি, এটা হলো আমাদের রান স্কোর, টোটাল রান। আমরা যদি লিখি যে টোটাল রানস, দেখেন যখন আমি লিখলাম এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এই লেভেলের ভিতরে কিন্তু লিখবেন, প্রত্যেকটাই কিন্তু আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। তো আমি এখন একটু উপরে চলে যাই, আমাদের এখন এখান থেকে যদি আমি নিই হলো উইকেট, উইকেটের পার্টটি নিলাম। উইকেটের পার্টে এসে এখন এই উইকেটের আপনি কি কালার দিবেন, কল আউট বা এই কার্ডে যদি আসি, কার্ডে এসে এখন আপনি উইকেট দেন। উইকেটের ক্ষেত্রে কিন্তু আমি ধরুন কালার দিলাম হলো যে আমি এই কালারটি দিলাম উইকেটের ক্ষেত্রে। বা আপনি যদি এখন চান যে সবগুলোকে আরো আলাদা কালার দিবেন, তাহলে এখান থেকে অল দিয়ে দেন। অল দিয়ে এসে এখন আমি এই দুটাই কিন্তু কালার যা আছে তাই থাকবে, বাকি যারা আছে তাদেরকে এখন আপনি কি কালার দিবেন, বাকিগুলোকে আমি এই কালার দিয়ে দিলাম, আলাদা কালার দিয়ে দিলাম। এবং এখানে একটা দারুণ টুল আছে যেটা হলো অ্যাসেন্ট বার, এইটা যদি আমরা অন করে দিই, দেখুন এখানে এসে আপনি এটাকে কি কালার দিবেন, আমি অ্যাসেন্ট বার যেটা আছে এটার প্রেক্ষাপটে আমি দিলাম হলো আমি কালোই দিলাম, কালো দিয়ে আমি এখানে সেটা লেফটেই থাকবে, এবং এটার আমি যে উইথ এই পার্টটা একটু বাড়িয়ে দিই, এটা আমাদের এভাবে দেখাচ্ছে। আমি 10 করে দিলাম, 10 করে দিলাম। এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা অতটা ভালো ফুটেনি, যদি এরকম কালার দিই তাহলে আমরা তো এখান থেকে মোর কালারে যদি যাই, মোর কালারে গিয়ে যদি আমি এই কালারটি দিই, দেখেন একটা ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ইসের মতো কালার আসতেছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো এই জায়গা থেকে একটু কালারটা চুজ করে নেবেন, যে কোন কালারটা দিলে ভালো হবে। একটু সময় নিয়ে আসলে এই ব্যাপারটা করতে হবে, তাড়াহুড়ো নিয়ে কিন্তু ড্যাশবোর্ড ডিজাইন করা যাবে না। আর প্রত্যেকটাই অবশ্যই আইকন দিবেন, আইকন দিলে এগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে, ভালো লাগে। ওকে, এবার হলো কি, আমরা আমাদের যে ভিজুয়াল পার্ট আছে, ইনসাইড গুলো, এগুলো আমরা একটু অন্যভাবে উপস্থাপন করব এখন। তো প্রথমে ধরেন আমি যেটা চাচ্ছি, আমি এখন ফরম্যাটটা ক্লোজ করে দিলাম, আমি এখান থেকে এই ফরম্যাট না, আমরা ডেটাটাকে ওপেন করব। তো যখন ডেটাটাকে ওপেন করলাম, এখন আমি ফ্যাক্ট ম্যাচ এই টেবিলের এখানে আসলাম। আমি চাচ্ছি যে টিম অনুপাতে যেই দল আছে, দল অনুপাতে টোটাল রান কত হলো। তাহলে আমরা এটাকে দেখতে চাচ্ছি হলো একটা কলাম চার্টের ভিতরে দেখবো। তাহলে আমি এই ডান পাশ থেকে যে বিল্ড পার্ট আছে, এখান থেকে আমি কলাম নিলাম, এই কলাম চার্টটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এবং এখান থেকে আমি এই যে টিমটাকে সিলেক্ট করলাম এবং টিম অনুপাতে রানকে সিলেক্ট করলাম। ওকে গুড, আমার খুব সুন্দরভাবে চলে আসলো যে কোন টিমের কি অবস্থা। এখন আমার এটাকে ফরম্যাটিং করতে হবে। তো আমরা যখন এটা সিলেক্ট করব, করে ডান পাশে যখন আপনি আসবেন, ডান পাশে এসে এই যে ফরম্যাট পার্ট আছে, এখানে এখন আমাদের কাজ করতে হবে। তো প্রথমে সাইজ এন্ড স্টাইলে আসবো, ব্যাকগ্রাউন্ড পার্টে আসবো, ব্যাকগ্রাউন্ডটা আমি করে দিব একটু কালো। ওকে, এটা ভিজুয়াল বর্ডারটা অন করে দিব, এবং ভিজুয়াল বর্ডার করে দিব হলো আমি সাদা। তারপরে হলো কি, এটার থিকনেস অনই থাকুক, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও ক্লোজ করে দিই এবং এই সাইজটাকে ক্লোজ করে দিই। এখন হলো কি টাইটেল,
টাইটেলে এসে আমি এটা জাস্ট সাম অফটা উঠিয়ে দেবো, রান স্কোর বাই টিম এটা রাখবো, এবং টাইটেলের কালার করে দিব হলো আমি ধরুন এই কালারটি করলাম, একটু বোল্ড করে দিলাম। এরপরে আমরা টাইটেলটাকেও এখান থেকে ক্লোজ করে দিলাম, এবং এক্স অ্যাক্সিস অর্থাৎ হলো এই নিচের পার্ট, এই পার্টটা আমরা ধরুন ফন্ট কালার করে দিব হলো সাদা, এবং আমি এখান থেকে এটা টাইটেলটা রাখবো না। ওকে, এতটুকুন থাকলো। তারপরে আমরা এক্স অ্যাক্সিসটাকে ক্লোজ করে দিলাম, এবং ওয়াই অ্যাক্সিস মানে হলো এই পাশের পার্টটা, এইটা আমরা ভ্যালুটা অফ করে দিব, টাইটেলটা অফ করে দেবো, আমি এটা রাখবো না। ওকে গুড। এবার হলো কি গ্রিড লাইনসে যাব। গ্রিড লাইনস আমাদের অলরেডি অফ হয়ে গেছে ওয়াই অ্যাক্সিসের জন্য। এরপর হলো কি কলাম পার্ট। ধরুন আলাদা আলাদা কান্ট্রির জন্য আপনি আলাদা আলাদা কালার দিবেন, তাহলে এখানে আসেন। যেমন পাকিস্তানে আসলাম, পাকিস্তানের কি কালার, পাকিস্তানের যে কালার সেই কালার আপনি ব্যবহার করতে পারেন, যেমন সাদা পাকিস্তানের একটা পতাকা কালার হয়। তারপরে এখানে বাংলায় আসেন, বাংলাদেশে যদি আমি আসি, বাংলাদেশে কি কালার দিবেন, বাংলাদেশে ধরুন আমি লাল সবুজ দিলাম বা যেটা হোক, আপনি এখানে ধরুন এই কালারটি দিলেন। ওকে গুড। তারপর হলো কি এখান থেকে আপনি ইন্ডিয়া আসলেন, ইন্ডিয়া কি কালার, ইন্ডিয়া মূলত থাকে হলো কি একটু ডার্ক ব্লু টাইপের, ওদের যে থিম কালারটা সেটা থাকে। ওকে, পতাকার কালার এটা বা ডার্ক, আমি এই কালারটি দিলাম। ওকে, তারপর হলো কি শ্রীলঙ্কা, ভুটান, এভাবে আপনি আলাদা আলাদা কালার কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন প্রত্যেকটার জন্য। অথবা আপনি চাইলে, আমি যদি এখন অলে আসি, এগুলো আমি যদি অলে আসি, অলে এসে এই রিসেট করে দিলাম, মানে রিসেট টু মানে আগের জায়গায় চলে আসলাম। এখানে দেখুন এফএক্স নামে একটা পার্ট আছে, আপনি চাচ্ছেন যে এদের যে ভ্যালু অনুপাতে কম বেশি অনুপাতে একটা কালার দিবেন। তাহলে আমি এই এফএক্স এ যদি এখন ক্লিক করি, এফএক্স এ ক্লিক করলে এখানে বসে রুলস দিব, ধরুন আমরা গ্রেডিয়েন্ট দিব, এবং এখান থেকে আমি এটা হলো সাম অফ স্কোরের উপরে হবে। এবং লোয়েস্ট ভ্যালুর ক্ষেত্রে কি কালার দিবেন, লোয়েস্ট ভ্যালুর ক্ষেত্রে ধরুন আমি দিব হলো এই কালার। আর হাইয়েস্ট ভ্যালু যারা সর্বোচ্চ তাদের কি দিবেন, তাদের আমি ধরুন মোড়ে আসি, মোড়ে এসে এখান থেকে আমি একটি কালার চুজ করে দিই, দিয়ে আমি বাইরে আসলাম। এবং এখন যদি আমি ওকে দিই, দেখুন এইভাবে কিন্তু কালারটি আসলো। আপনি চাইলে আরো সুন্দরভাবে করতে পারবেন। যেমন আমি আবার যদি একটু এফএক্সে যাই, কোথায় এই এফএক্সে যাই, লোয়েস্টের ক্ষেত্রে আমি একটু ডার্ক রেড করে দিই, মানে এটা একদম সংকেতের দিকে আছে, একটু হালকা রেড করে দিই। ওকে, এভাবে দিলাম, দিয়ে ওকে করে দিই, ওকে করে দিই। তো এভাবে ও ধাপে ধাপে সিকোয়েন্স মোতাবেক কিন্তু বাড়বে কমবে। ওকে, এখন যখন আপনি এইখানে বসে এফএক্স কালার দিবেন, তখন কিন্তু এগুলো আমাদের এই যে একটা লেজেন্ড কি চলে আসে, এটা আমরা অফ করে দিই, এটা আমি অফ করে দিচ্ছি। তাহলে আমাদের লেজেন্ডটা অফ হয়ে গেল। এখন আমরা এর ভিতর ভ্যালু নিয়ে আসি। আচ্ছা, ভ্যালুটা আমরা আনবো হলো আমাদের এই কলামস পার্টটা ক্লপস করি, ডাটা লেভেল, এখানে হলো আমাদের ভ্যালু, এটাকে অন করে দেন, এবং এই ভ্যালুর ফরম্যাটিং করব। ভ্যালুর আবার এই পার্টে এসে আমরা করে দেব ভ্যালু সাদা, এবং এটাকে যদি একটু বড় করতে চান বড় করে দেন। ডান, আমি এভাবে করলাম। এখন হলো কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা যে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে একটু এখানে আমাদের মডিফাই করতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড পার্ট হলো সাইজ অ্যান্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ডে আসেন, এটা ট্রান্সপারেন্সি করে দিই 25 যদি করে দিই, এবং ভিজুয়াল বর্ডার যেটা আছে এটাকে একটু রাউন্ড করে দিই 10। এখন হলো কি দেখুন এটা একটু স্মার্ট ভাবে কিন্তু উপস্থাপন হলো। এখানে আরো যদি কাজ করি আরো সুন্দরভাবে আমরা করতে পারবো। জাস্ট আমি এতটুকু দেখলাম। এরপরে হলো কি আমি যেটা করতে চাচ্ছি এখানে, যে আমরা এটাকে একটু আরেকটু ছোট এভাবে করে দিই। দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে ডুপ্লিকেট করি। এখন আমি এই জায়গাটায় যেটা চাচ্ছি এটাকে একটু বড় করে দিই। এটার ভিতরে আমি দেখবো হলো আমাদের টপ 10 রান করছে কারা, তাদেরকে দেখব। তাহলে এইটার উপরে এসে আমরা এই যে ডান পাশে যে টুল আছে এই ফরম্যাটটা ওপেন করি। দেখেন এখানে কিন্তু ফরম্যাট ওপেন হয়ে গেল। তাহলে আমাদের টপ 10 রান যেহেতু এটা কার উপর ডিপেন্ড করে হবে, প্লেয়ারদের উপরে ডিপেন্ড করে হবে। তাহলে এইখানে এক্স অ্যাক্সিসে কে আছে, টিম আছে। তাহলে টিমটা আমরা উঠিয়ে দিই, ক্লোজ করে দিলাম। জাস্ট এই প্লেয়ার ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম, ডান। এবং আমাদের রান আছে কোথায়, আমাদের এখানে এই রান কিন্তু ওয়াই অ্যাক্সিসে আছে। ওকে গুড, থাকুক। আমরা তারপরে এটাকে একটু ক্লোজ করে দিই, আমরা রানটাকে এখানে আবার নতুন করে ক্লিক করে এভাবে আসলো। এবার হলো কি আমরা যেটা করব, এটাকে ক্লোজ করে দিই। এখান থেকে আমাদের তো সব প্লেয়ারের মানে টোটালে 64টা প্লেয়ারের ডিটেলস দেখাচ্ছে, কিন্তু আমি দেখব কি টপ 10 বা টপ 15 যে কয়জন দেখতে চান। তাহলে এটা সিলেক্ট করেন। এই প্রেক্ষাপটে হলে কি আমাদের এই ফিল্টার পার্টে আসতে হবে। কোথায়, ফিল্টারে। ফিল্টারে এসে এই যে প্লেয়ার নেম, এখানে আমাদের অল দেওয়া আছে, এটা ক্লিক করবেন।
এই বেসিক ফিল্টার থেকে টপ এন করবেন, আর এই জায়গায় করে দিব টপ 10 বা যে কজন চান দেন, এবং এই বাই ভ্যালুর এখানে আমরা আবার রান স্কোরকে ধরে এনে ছেড়ে দিব এবং অ্যাপ্লাই ফিল্টার দেন, তাহলে কিন্তু আমি টপ 10 যেই প্লেয়ার রান স্কোর অনুপাতে কিন্তু সুন্দরভাবে পেয়ে গেলাম। ওকে, এখন এটাকে আমরা এই যে কালারটা এটা একটু ফরম্যাটিং করি, তাহলে আমরা ফিল্টারটা ক্লোজ করে দিয়ে এটার উপর দুইটা ক্লিক করে ফরম্যাট প্যানটা ওপেন করলাম, কলামসে আসি, কলামসে এসে এফএক্সে যাই, এফএক্সে গিয়ে ধরুন এই প্রেক্ষাপটে আমি কালার দেবো একটু ভিন্ন, আমরা ধরুন লোয়েস্টের ক্ষেত্রে দিলাম এইটা, হাইয়েস্টের ক্ষেত্রে দিলাম এইটা, তাহলে এভাবে কিন্তু আমার একটু ডিফারেন্ট কালার আমি দিলাম, আপনি সময় নিয়ে করতে পারবেন, টপ বটমের জন্য আলাদা একটা কালারও করা যায়। ওকে, এখন হলো কি যে আমাদের যদি এবার যে পার্টটা ধরুন আমি এখানে একটা কি করব, আমি একটা ডোনাট চার্ট নেব এবং এই জন্য আমি এটাকেই কপি করি, যেহেতু থিম কালার সবগুলোই এক হবে, থিমটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে, তো এই প্রেক্ষাপটে আমি এখান থেকে কলামসের ফরম্যাটিংটা উঠিয়ে দেব। এখন এখানে যদি আসি, এইটাই ক্লিক করলে কলাম ফরম্যাটিং উঠে গেল। এবার আমরা এটার ভিতরে কি দেখতে চাচ্ছি, ধরুন আমি একটা ডোনাট চার্ট নিলাম, এই ডোনাট চার্টের ভিতরে আমি দেখতে চাচ্ছি যে আমাদের প্লেয়ারদের অ্যাভারেজ এজ কেমন, প্রত্যেকটা টিমের যে প্লেয়ার আছে তাদের অ্যাভারেজ এজ কেমন, যেমন বাংলাদেশের প্লেয়ারদের অ্যাভারেজ বয়স কেমন, পাকিস্তানের প্লেয়ারদের অ্যাভারেজ বয়স কেমন, এই অ্যাভারেজ বয়সটা আমরা এখন হিসাব করতে চাচ্ছি। তাহলে এই যে আমাদের যে পার্টটা, এটা আমরা এই ফরম্যাট পার্টটা আনি, এখান থেকে টিম উঠিয়ে দিই, রান স্কোর উঠিয়ে দিই। আমরা যেটা করব অ্যাভারেজ টিম অনুপাতে অ্যাভারেজ, তাই না, তাহলে টিম না দিয়ে আমরা ধরুন এখানে আমরা দেখি আমাদের কোথাও কান্ট্রি আছে কিনা, এটা হলো কান্ট্রি, তো কান্ট্রি মনে হয় যদি আমরা একটু টেবিলে যাই, টেবিলে গেলে এখানে কান্ট্রি ভেনু আইডি আর কান্ট্রি আছে, মানে এটার সাথে টিমের কোনো ম্যাচ নাই, টিমের কোনো রিলেশন নাই, তাহলে এটা আমরা জাস্ট টিম ধরি, এখানে টিম ধরলেই কাজ হবে। তো দেখুন এখানে আমি টিম দিলাম, টিম অনুপাতে আমি দিলাম হলো এজ, তো এই এজটাকে ধরে আমি ভ্যালুসের এখানে ছেড়ে দিলাম। ওকে গুড, টিম অনুপাতে কিন্তু আমার এখানে এজের একটা পার্ট আসলো, বাট এই যে এজ আসলো এটা কি করছে কাউন্ট, কিন্তু আমরা এটাকে করব কি, এই অ্যারোতে গিয়ে কাউন্টের এই পার্টে গিয়ে আমরা করে দিব হলো অ্যাভারেজ, অ্যাভারেজটা কিন্তু পেয়ে গেলাম। এখন এখানে আমাকে কিন্তু ফরম্যাটিং করতে হবে, কিভাবে ফরম্যাটিং করব, এই যে আমাদের যে ভ্যালুগুলো আসছে এখানে আমরা কান্ট্রি নাম দেখতে চাচ্ছি, টিমের নাম দেখতে চাচ্ছি, প্লাস আমরা এখানে শুধু অ্যাভারেজ এজ পার্ট দেখতে চাচ্ছি, পার্সেন্ট দেখতে চাচ্ছি না। কিভাবে দেখবেন, তো এইখানটায় এসে আমরা এখন ফরম্যাটে আসবেন, ফরম্যাটে এসে এইটা হলো আমাদের এই যে স্লাইস পার্ট, স্লাইস পার্টে এসে ডিটেলস লেভেলে যদি যাই, এই লেভেল কন্টেন্টে আসেন, এখানে দেখবো ক্যাটাগরি এবং ডেটা ভ্যালু, দেখুন ক্যাটাগরি এবং ডেটা ভ্যালু অর্থাৎ আমাদের টিমের নাম এবং কি হলো দেশের নাম কিন্তু চলে আসলো। না, এভাবে আপনি এটাকে উপস্থাপন করলেন, আরো সময় নিয়ে ফরম্যাটিং করলেন, এবং আমরা একটা জিনিস দেখতে পারতেছি এখানটায় আমাদের টাইটেল গুলো কিন্তু সবারই এক দেখা যাচ্ছে, টাইটেল গুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা টাইটেলে আসি, এটাই আমি লিখে দিচ্ছি হলো টপ 10 ব্যাটসম্যান। ওকে, এভাবে আমরা দিয়ে দিলাম। তারপরে হলো যে এখানে কি যে অ্যাভারেজ এভিজি এস বাই টিম, আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, প্রত্যেকটা এইভাবে আপনি ফরম্যাটিং করলেন। এখন এইভাবে যত আপনার ইনসাইট দরকার, যেমন আমি এখানে যে ওভারভিউ আছে, এই ওভারভিউ অনুপাতে কিন্তু আপনাকে ইনসাইট গুলো বের করতে হবে, ঠিক আছে, ওভারভিউ অনুপাতে। তো আমাদের যেহেতু টাইম অলরেডি 10 মিনিট ওভার হয়ে গিয়েছে, আমি জাস্ট এখন এগুলো দেখাচ্ছি না, আপনাদের যে পেজ আছে পেজ আমি দিয়ে দিব, এই পেজ অনুপাতে আপনারা কিন্তু ওভারভিউ সুন্দরভাবে করতে পারবেন, আমি যে মেথড গুলো দিলাম এভাবেই কিন্তু করতে পারবেন। ওকে, তো আমি এখন এখানে ধরুন এটাকে আমি একটু কনভার্ট করে দিই হলো ডোনাট চার্টে, আপনি ডোনাট চার্টে কনভার্ট করতে পারেন। পাশাপাশি আমি এই পার্টটাকে আবার আরেকটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এখানে আমি এটাকে আনি, এটাকে ধরুন আপনি এরিয়া চার্টে কনভার্ট করলেন, মানে আপনার যেইভাবে প্রয়োজন সেভাবে আপনি করলেন। গুড, তাহলে দেখা গেল আমরা এখানে কিন্তু একটা পার্ট কমপ্লিট করলাম, একটা ড্যাশবোর্ড কমপ্লিট করলাম। একটু আপনি সময় নিয়ে ফরম্যাটিং করে নেবেন। এখন
আপনার ড্যাশবোর্ড তো একটা না, আপনার যেহেতু ওখানে ওভারভিউ অনেকগুলো, আপনার ড্যাশবোর্ড তো আরো দরকার। তো এই প্রেক্ষাপটে আমরা কি করব, আমরা যে কাজটি করব, এইটাই রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবেন। তাহলে পরবর্তী যে ড্যাশবোর্ডটা সেটা কি, এটা হলো আমাদের টিম পারফরমেন্স অ্যানালাইসিস। তো আমরা এখান থেকে পারফরমেন্স অ্যানালাইসিস এটাকে জাস্ট কপি করলাম, আমাদের পাওয়ার বিতে এসে এটার উপর আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমাদের দুইটা কিন্তু তৈরি হবে, এরকম যত দরকার আপনি তত তৈরি করে নেবেন। দেখেন এখানে এবং এখানে, আমি এখানে একটা কাজ করি, কয়েকটা ড্যাশবোর্ড এই পেজ থেকে আমি একটু ডিলিট করে দিই। এইটাকে ধরুন আমি টেনে একটু এভাবে বড় করি, আর এইটাই আমি কলামস থেকে এটাকে ক্লিয়ার করে দিই। এটার ভিতরে ধরুন আমি একটা এরিয়া চার্ট নিলাম, এবং এই এরিয়া চার্টে আমি ধরুন যেটা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে এগুলো একটু উঠিয়ে দিই। আমরা ম্যাচ দেখব টিম 1 এবং টিম 2, এদের দুইজনের আমরা দেখতে চাচ্ছি হলো যে কেমন তারা উইকেট নিয়েছে, এই ব্যাপারটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে টিম 2 আমার এই লিজেন্ডের এখানে পার্টে চলে আসছে, বাট এটাকে ধরে আমরা এক্স অ্যাক্সিসে রাখবো। ওকে, উইকেট নিছে কেমন, ভালো কথা। এখানে আমরা আনলাম টিম 1 টিম 2, এখানে আমরা একটা এরিয়া চার্ট নিলাম। ওকে, পাশাপাশি আমরা দেখতে চাচ্ছি হলো যে আচ্ছা এইটাকে আমরা সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিসে রাখবো, এইভাবে রাখতে চাচ্ছি। ওকে গুড। এখন এখানে এসে আমি একটু জাস্ট শর্টটা করে দিই, হলো শর্ট করে দিচ্ছি সাম অফ উইকেট টেকেন। ওকে গুড, আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেভাবে চান আপনি করে দিতে পারেন ওখান থেকে। এখানে বসে এখন আপনি একটু ফরম্যাটিং করেন, যেমন এখানে যদি আমরা লাইনসে আসি, আপনি যদি চান যে টিম 2-র জন্য আলাদা কালার দিবেন, টিম 1-এর জন্য আলাদা দিবেন, বা এটাকে রাউন্ড করবেন, বা এটার কালার, এই যে কালারটা কি কালার দিবেন, যেমন এখানে আছে কি এই কালার, আপনি অন্য কালার দিতে পারেন, যেমন এখানে এই কালার আসলো। তারপর হলো কি শেড এরিয়ার জন্য আলাদা কালার দিতে পারেন, ট্রান্সপারেন্সি ফুল দিবেন নাকি হাই দিবেন, এখান থেকে কিন্তু এটা সেট করতে পারবেন এই জায়গায় বসে। তো সব এখানে বসে ফরম্যাটিং করা যাবে, জাস্ট এগুলো একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য সহকারে এখানে যখন কাজ করবেন দেখবেন এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এবার কথা হলো আপনার ড্যাশবোর্ড তো 2-3টা হয়ে গেল, তাহলে আমি এটাকে এখন উপস্থাপন মানে এটাকে ইন্টারেক্টিভ করব কিভাবে। তো আমি প্রথম পেজে আসলাম, প্রথম পেজে আসার পরে আমি যেটা এখানে করব যে এই জায়গাটায় এখন আমরা নেভিগেশন বার ওপেন করব। তা আপনার তো ড্যাশবোর্ড যদি 4-5টা হয় তখন কি করবেন, আপনি চলে যাবেন ইনসার্টে, ইনসার্ট মেনু থেকে বাটনে আসবেন, এবং এই যে নেভিগেটর আছে এখান থেকে পেজ নেভিগেটর আনবেন। দেখবেন এখানে আপনার যেই কটা পেজ থাকবে, আপনার যেই কটা ড্যাশবোর্ড থাকবে, ও অটোমেটিক এখানে নাম সহ তৈরি করে নেবে। এখন এইটাকে আমরা একটু সুন্দরভাবে ফরম্যাটিং করব, সব কিছুতেই কিন্তু ফরম্যাটিং। এটা যখন সিলেক্ট করলেন ডান পাশে আসেন, ফরম্যাট প্যান থেকে গ্রিড লেআউটে আসেন, এই জায়গা থেকে আমরা করে দেবো ভার্টিক্যাল। দেখুন আপনার যতগুলো ড্যাশবোর্ড থাকবে এভাবে আপনি এটাকে উপস্থাপন করতে পারবেন। কোথায় রাখবেন, রাখেন এই নেভিগেশন বারে কোথায় রাখবেন। তো ধরুন আমি এই পার্টে রাখলাম, আপনার যতগুলো পেজ থাকবে ততগুলো পেজ অনুপাতে এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। তা আমার যেহেতু 2টা আছে 2টা হয়েছে, এটাকে আবার ফরম্যাটিং করতে পারবেন, এই যে সাইজ অ্যান্ড স্টাইল থেকে, ব্যাকগ্রাউন্ড যদি চান বা না চান, ভিজুয়াল যদি চান বা না চান, সব করতে পারবো। শেডিং কি চাচ্ছেন, তা আমি আপাতত এটা করতেছিলাম। এবার হলো কি আমি আমাদের ফিল্টারিং পার্টটা ইন্টারেক্টিভ করার জন্য ফিল্টার পার্ট অ্যাড করব। তাহলে আপনি ফিল্টার পার্ট কোথায় পাবেন, আমি এই ইনসার্টের এই পার্টে আসি, এখান থেকে আমি ফিল্টার নিব হলো, ধরুন আমি হোমে যদি যাই, আমি নর্মাল ফিল্টারটা নিব, এই যে এই ফিল্টারটা মানে স্লাইসার যেটা, এটা নিব, নিয়ে এখানে আমি এটাকে ইনসার্ট করতেছি। দেখুন এখানে আমি একটু সুন্দরভাবে রাখি, রেখে একটু কোন পজিশনে রাখবো এই জায়গায় আমি এটাকে বসিয়ে দিই। এখন এর ভিতরে কাকে রাখবেন, এর ভিতরে আমি যাকে রাখবো, ধরুন আমি রাখবো হলো স্টেজ রাখবো। ওকে, এইটা আমার ফিল্টারটা এমন ভাবে আসলো। এখন এটাকে আমরা কি করব, আমরা ফরম্যাটিং পার্টে যাব, এই ফরম্যাট পার্টটা, ফরম্যাট এটা না, এই ফরম্যাট পার্টে যাব। এখান থেকে স্লাইসার সেটিংসে আসবেন, ভার্টিক্যাল থেকে এটাকে ড্রপ ডাউন করে দেব, ডান। দেখুন এখন এইটার আবার আমরা সাইজ এন্ড স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দেব। ওকে, ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দিলাম।
ভিজুয়াল বর্ডারটা অন করে দিব, ভিজুয়ালটাকে আমরা সাদা করে দিব, ডান। এইভাবে আমরা এটাকে একটু অফ করে দিই, এটা আমার অফ করে দিই। তাহলে হলো কি দেখুন, আমার এখানে কিন্তু এভাবে ফিল্টারটা আসলো, বাট আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাহলে লেখাগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার স্লাইসার যে পার্টটা, এখানে আমরা যদি আসি টাইটেলটা অন করব। আচ্ছা টাইটেলটা না, টাইটেল অন করব না, আমরা যেটা করব স্লাইসার হেডার পার্টে আসবো। এখানে এসে দেখেন ফন্ট কালার করে দেব সাদা, ওকে গুড। তারপর হলো কি ব্যাকগ্রাউন্ড কি করবেন, ব্যাকগ্রাউন্ড করব হলো আমি এখান থেকে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড করে দিই সাদা, না ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড আমার রিসেট ডিফল্ট থাকুক। আমরা ভ্যালুসে আসি, ভ্যালুস করে দিব হলো, কারণ এই ভ্যালুস কি, এই যে এখানে দেখুন এই ড্রপ ডাউনে যখন যাবেন তখন ভ্যালু কি হবে, ভ্যালু কিন্তু কালো আছে, বাট আমরা চাচ্ছি এই ভ্যালু করে দিব সাদা। ভ্যালু যদি সাদা হয় ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড করে দিব হলো কালো। এখন দেখুন এখানে কিন্তু লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, খেয়াল করছেন? এবং এখন এখানে যখন যাবেন দেখেন ফাইনাল গ্রুপ সব দেখা যাচ্ছে, ওকে গুড। এইভাবে আমি এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এই ফরম্যাটিংটাকে যতগুলো দরকার আপনি ততগুলো তৈরি করে নেন, আপনার যতগুলো ফিল্টার পার্ট এখানে রাখবেন। তা আমি এখানে এইগুলোকে তৈরি করে নিচ্ছি, ওকে দেখুন এখানে আমার এতগুলো দরকার, মানে ফরম্যাটিং আপনাকে বারবার করতে হলো না। এবার হলো কি, এবার হলো যে এই প্রথম পার্টে এসে এটার সাথে কাকে অ্যাড করবেন, যেমন আমি এখানে ভেনু নেমকে অ্যাড করে দিলাম এবং এখান থেকে স্টেজটা রিমুভ করে দিলাম, ওকে গুড। তারপরে দ্বিতীয়টায় কাকে অ্যাড করবেন, দ্বিতীয়টায় আমি অ্যাড করব হলো পিস টাইপ অ্যাড করলাম এবং এখান থেকে আমি স্টেজটা উঠিয়ে দিলাম, তাহলে হলো কি দেখুন এখানে পিস টাইপটা কিন্তু আসলো। তৃতীয়টায় কাকে অ্যাড করবেন, তৃতীয়টাই হলো আমি ধরুন কান্ট্রি অ্যাড করে দিলাম এবং কান্ট্রি করার পরে এখান থেকে আমি স্টেজটা রিমুভ করে দিলাম। তারপরে চতুর্থটায় কাকে দিবেন, চতুর্থটায় আমি দিলাম হলো সিটি অ্যাড করে দিলাম এবং সিটির এখান থেকে আমি আবার স্টেজটা উঠিয়ে দিলাম, ওকে। এখন হলো কি আপনার কিছু আইকন নেবেন, আইকন বলতে যেটা বোঝাচ্ছি আপনার এটা যে ক্রিকেটের পার্ট, ধরুন আমি এখানে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা যদি কোনো এই ইমেজে আসি, এই ইমেজটাকে আমি এখানে একটু বসিয়ে দিই, এই বরাবর আমি ইমেজটাকে বসালাম। এখন এখানে ক্লিক করে আমি এই পার্টে যদি যাই, সরি এখান থেকে আমরা এই ইমেজের ভিতর কি আনবেন, কোথা থেকে ইমেজ আনবেন, এখান থেকে কিন্তু ইমেজ আনতে পারবেন, এই যে অ্যাকশনে যাবেন এখান থেকে আমরা ইমেজ আনতে পারবো। বাট আমি একটা কাজ করি, আমি এখান থেকে অ্যাড ইমেজ এখানে আসলাম, আমরা এখানে ক্লিক করে আমরা এই জায়গা থেকে অ্যাকশনটা যদি অন করে দিই, আচ্ছা অ্যাকশন অন করার আগে আমার তো ইমেজ আনতে হবে তাই না, ব্যাকগ্রাউন্ড ভিজুয়াল টাইটেল স্টাইল। আচ্ছা আমি একটা কাজ করি এখানে, ওকে আচ্ছা ইমেজটা পরে আনতেছি, ইমেজ আনা তো কঠিন কিছু না, সহজেই। আমি জাস্ট এই যে পার্টগুলো আছে এগুলোকে একটু সিলেক্ট করি, প্রত্যেকটা সিলেক্ট করবেন, প্রত্যেকটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চেপে প্রত্যেকটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পারফরমেন্স অ্যানালাইসিসের এখানে এসে কন্ট্রোল ভি দেন এবং এখানে আমি প্রত্যেকটাকে ইনসার্ট করে দিলাম। এবার হলো কি, যখন আপনি এখানে সবকিছু ইনসার্ট করবেন, আরো সুন্দরভাবে আইকনগুলো সেট করবেন, এই জায়গাটায় সবকিছু সেট করার পরে আমাদের এখন এটাকে কি করতে হবে, আমাদের এইটাকে এবার পাবলিশ করতে হবে, মানে লাস্ট যেই পার্টটা পাবলিশ করবেন কোথায়, এটা কার সাথে শেয়ার করবেন। তো আমরা যখন এখানে পাবলিশে যাব, এই প্রেক্ষাপটে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট হলো বিজনেস অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট তৈরি করা যায় কিভাবে, কি তৈরি করবেন এই বিষয়ে আপনারা চাইলে ইউটিউব থেকে গাইডলাইন নিতে পারেন, আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের ক্লাসের ভিতরে এগুলো নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস থেকে আমরা দেখিয়ে দিতে পারি, দেখিয়ে দিছি আমরা, বা ভবিষ্যতে কখনো কোনো ফ্রি ওয়েবিনার হলে সেখানে আমরা দেখাবো। তো আমরা যদি পাবলিশ ওয়েবে যাই এবং আমি এটাকে প্রথমে সেভ করতে বলতেছি, তাহলে আমি এখানে ফাইলে যাই, আমি সেভ এজে গিয়ে আমি এটাকে সেভ করে দিই। কোথায় সেভ করব, আমি একটু ক্যান্সেলে যাই, সেভ এজে যাই, আগে সেভ না করলে এটা কিন্তু পাবলিশ করা যাবে না। তো আমরা পাওয়ার বিআই ডাটাতে আসি, ক্রিকেট ডাটার এখানে গিয়ে ধরুন আমি CRICKET ক্রিকেট অ্যানালাইসিস এটা আমি নাম দিয়ে দিলাম, ওকে। এখন আপনি এখানে পাবলিশে ক্লিক করেন এবং এটা আমার মাই ওয়ার্ক স্পেস নামে যে পার্ট আছে সেখানে আমি এটাকে পাবলিশ করব, ও কিন্তু পাবলিশ হচ্ছে।
এরপরে হলো দেখেন, আমরা যদি এখন এই ওপেন ক্রিকেট এটা যদি ক্লিক করি, আমার অনলাইনে এখন ও এমন দেখাবে। আপনি এখন এটা যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারবেন। এবং আমি এখন এই যে টুর্নামেন্ট ওভারভিউতে আছি, যদি পারফরমেন্স অ্যানালাইসিস দিই পারফরমেন্সে আসি, আবার টুর্নামেন্ট দিলাম টুর্নামেন্টে আসতে, আপনার যেই কটা ড্যাশবোর্ড থাকবে এখানে এই মেনু আকারে উপস্থাপন করতে পারবেন। এবং এখানে স্টেজে এসে যদি গ্রুপ দিই, গ্রুপ পর্বের সিনারিও দেখাচ্ছে। যদি আমি পারফরমেন্স এই টুর্নামেন্টে যাই, টুর্নামেন্টে গিয়ে যদি ফাইনাল দিই, ফাইনাল পর্বের অ্যানালাইসিস দেখাচ্ছে। আবার এখান থেকে তো ক্লিয়ার করতে পারবো। ভেনু দেখতে চাচ্ছেন, যেমন আমি দেখতে চাচ্ছি যে ইডেন গার্ডেন বা লর্ডস এর কি অবস্থা, এই অবস্থা কিন্তু দেখাচ্ছে। যদি আমরা এমসিজিতে দেখি এই অবস্থা দেখাচ্ছে, দ্য ওভালে দেখি এই অবস্থা দেখাচ্ছে। ঠিক একইভাবে পিস টাইপ, এখানে আমাদের একটাই পিস টাইপ এটার আছে, এই জন্য এই একটাই আসছে। যদি কান্ট্রি অনুপাতে দেখেন, এটা ইংল্যান্ড কান্ট্রি, যেহেতু ওভাল ইংল্যান্ডের, তো আমরা এটা একটু ক্লিয়ার করে দিই। আমি এখন কান্ট্রি থেকে যদি নিউজিল্যান্ড দিই, এখন কিন্তু নিউজিল্যান্ডের অবস্থা দেখতেছেন। এখন যদি আমি এখান থেকে অস্ট্রেলিয়া দিই, অস্ট্রেলিয়ার সিনারিও দেখতেছেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এখন এটাকে যদি শেয়ার করতে চাই, শেয়ার করতে হলে কি করতে হবে, এই ফাইলে যেতে হবে, এমবেড রিপোর্টে আসতে হবে। তো পাবলিশ টু ওয়েব, এখানে আমাদের যে এই টুলটা যদি ক্লিক করি কন্টিনিউতে যেতে হবে, পাবলিশে যাব। আমি এখন এখান থেকে যদি কপি করে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি আমি যাই, যেমন আমি এখন আপনাদের কোনটা ছিল, অনলাইন ফ্রি ওয়েবিনার, কোথায় গেল এটা, অনেক নিচে চলে গেছে, অনলাইন ফ্রি ওয়েবিনার। ওকে, এখানে এসে যখন আমি কন্ট্রোল ভি দিলাম, দেখেন আপনি যখন এটা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা ক্লিক করেন, প্রত্যেকে গিয়ে দেখেন, ক্লিক করলেই কিন্তু এটা ওপেন হবে, একদম ব্রাউজার ওপেন হবে। আপনি এখন আপনার মতো করে এটাকে কিন্তু সুন্দরভাবে অপারেটিং করতে পারবেন। মানে যার কাছে দিবেন তার কাছে এটা কিন্তু ভিজুয়াল হবে। এবং আমি এখন প্রত্যেকটা পেজে যদি যাই, পেজ অনুপাতে কিন্তু এখন আমার আলাদা আলাদা আছে। ওকে, তো পাওয়ার বিআই আসলে ড্যাশবোর্ড গুলোকে এত সুন্দরভাবে করে দেয়, যতটা সময় দিবেন ততটা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারবেন, যতটা আপনি সময় দিবেন। ঠিক আছে, তো আমাদের আজকে এতটুকুনি। তো আপনাদের এখন কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি থাকে, এবং আপনারা ওটা ক্লিক করে দেখেন যে ওটা মানে আপনি ওপেন করে কিন্তু এখন আপনার মতো করেই কাজ করতে পারবেন। কিন্তু ওই জায়গাটায় মানে কাজ করতে মানে কি, আপনি প্রত্যেকটা বাটন কিন্তু কাজ করবে। মানে আমি যা যা করছি, কোনো এডিট করতে পারবেন না, বাট আপনি আমরা যেমন ওয়েবসাইটে যেভাবে দেখি ঠিক সেভাবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো কারো কোনো প্রশ্ন আছে আপনাদের, হ্যান্ড রাইজ করবেন। আর যারা আমাদের ডেটা অ্যানালিস্ট কোর্সে ভর্তি হতে চান তারা চাইলে ভর্তি হতে পারেন। আমাদের কিন্তু এটা শুরু হবে 26 তারিখ থেকে, অর্থাৎ পরশু দিন থেকে কিন্তু। তো আপনাদের কারো কোনো প্রশ্ন বলেন, সাদিয়া আপু বলেন। ভাইয়া ম্যাকে এটা কিভাবে ডাউনলোড করব? ম্যাকে আপু এটা করা যাবে না, সরাসরি কথা একদম। বাইপাস অনেক সিস্টেম আছে, বাট এই বাইপাস সিস্টেম খুবই ঝামেলার মেথড। ওইটা মানে আমার যেহেতু ম্যাক নাই, আমি এই জন্য বাইপাস মেথডও আপনাকে শেয়ার করতে পারতেছি না। ঠিক আছে, আর ম্যাকে ডাইরেক্ট কথা মানে করাই যাবে না, আপনাকে ম্যাকের উইন্ডোজ আপনাকে ইউজ করতে হবে যদি আপনি পাওয়ার বিআই ইউজার ফ্রেন্ডলি ভাইয়া আমার ব্যবহার তো করতে চান। উইন্ডোজ না, এখন তো ঝামেলা হয়ে যাবে তাহলে। উপায় নাই, কোনো উপায় নাই, আপনাকে এটা তো ম্যান্ডেটরি, এটা তো জানার কথা। কারণ আপনি ম্যাকে কখনো পাওয়ার বিআই ব্যবহার করা যায় না, ডাউনলোড করে ইনস্টল করা যায় না। ঠিক আছে, উইন্ডোজ এটা ব্যবহার করতে হবে। আপনি সার্ভিস ব্যবহার করতে পারবেন, পাওয়ার বিআই যে অনলাইনে যেটা আছে এটা ব্যবহার করতে পারবেন, সার্ভিস পাওয়ার বিআই যেটা। কিন্তু ডেস্কটপ আপনার ম্যাকে বাইপাস মেথড ছাড়া সম্ভব না। কিন্তু ওই বাইপাস মেথড ঝামেলা, অনেক অনেক ঝামেলা, অনেক সিকিউরিটি ওয়ার্নিং দেয়। ম্যাকে তো অনেক সিকিউরিটি দেয়, এটা তো যারা ম্যাক ইউজার তারা জানে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া নতুন যে ব্যাচটা চালু হবে, এই ব্যাচটা আপনার টাইমটা বলা যাবে? শনিবার এটা হলো এবং বাংলাদেশ টাইম আপনার রাত 8টা থেকে 9টা 15, শনি এবং সোমবার। আর শুধু রমজান মাসে সপ্তাহে ক্লাস হবে একদিন, সম্ভবত এটা সোমবার হতে পারে অথবা শনিবার হতে পারে। এবং এটা হবে হলো রাত 10টা থেকে 10টা 45 মাসে, শুধু রমজান মাসে। হ্যাঁ,
আবার আগে রমজান মাস শেষ হওয়ার পরে আবার আগের নিয়মে চলে আসবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলুন। জি ভাই, আমরা যারা দেশের বাইরে থেকে বেসিক্যালি তাদের জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই ডিফিকাল্ট। সেজন্য একটু সাপোর্ট হিসাবে যদি ক্লাসগুলো যদি রেকর্ড সিস্টেম করে দেওয়া যেতে পারে, এ আমাদের ধরনের কোনো প্রত্যেকটা সিস্টেম ক্লাসই তো রেকর্ড হয়, এখন এটা কি প্রত্যেকটা আমাদের ক্লাস গ্রুপে কি রেকর্ড আপলোড হয় করে এবং দেবেন? রেকর্ড হওয়ার পরে এগুলো আবার আমরা আমাদের যে ড্রাইভ আছে, যেমন এই যে ডেটা অ্যানালিস্ট 1 2 3, এই ড্রাইভ জি। গুলোর অ্যাক্সেস আমরা দিয়ে দিয়ে, তবে এগুলো আমরা জি। তাদেরকে আবার কন্টিনিউ করি। যেমন এক্সেলের এখানে আছে হলো 15টা, তারপর পাওয়ার বিআই হলো 14টা, মানে এটা ক্লাস শেষ হবে ওখানে আপলোড হয়ে যাবে, ক্লাস শেষ হবে আপলোড হয়ে যাবে। তবে আমাদের যে অ্যাসাইনমেন্ট পার্ট আছে, ধরুন আপনি এক্সেল করলেন, এক্সেলের ফাইনাল এক্সামে অংশগ্রহণ করলেন না, বা এক্সেলের অ্যাসাইনমেন্ট গুলো আপনি জমা দিলেন না, আপনি কিন্তু পাওয়ার বিআই ক্লাস করতে পারবেন, বাট পাওয়ার বিআই অ্যাক্সেস পরবর্তীতে গিয়ে আর পাবেন না। ঠিক আছে, মানে পাওয়ার বিআই অ্যাক্সেস আপনার বন্ধ হয়ে যাবে। শুধু আপনি যতটুকুন পর্যন্ত অ্যাসাইনমেন্ট করবেন, যতটুকুন পর্যন্ত সাবমিট করবেন, ততটুকুন পর্যন্ত আপনার অ্যাসাইনমেন্ট মানে রেকর্ডেড থাকবে। আপনি ক্লাস করেন না করেন সমস্যা নাই, কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, পরীক্ষা দিতে হবে, এগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাস কি আপলোড হবে ক্লাস শেষ হওয়ার পর? জাস্ট এইটা তো একটা ফ্রি ক্লাস, তো এইটা আসলে জাস্ট একটা ফ্রি ওয়েবিনার। এইটা আপলোড দিব কি দিব না এটা এখনো ভাবি নাই, পরে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট আমাদের জন্য কি ভালো হয়, দেখা যাচ্ছে এটা আজকে দিলেও ইউটিউবে দেবো, এটা অন্য ম্যাক্সিমাম কোথাও দেবো না, ইউটিউব চ্যানেলে পাবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেইন ক্লাসগুলো দিলেই হবে ভাই, জাস্ট এতটুকু আর কি। মেইন ক্লাস ওকে। আর কারো কোনো প্রশ্ন? কয় মাস লাগবে এটা শেষ হতে? 4 থেকে 5 মাস। হ্যাঁ,